আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ফাইন্যান্স সেকেন্ড পেপারের A to Z কভার করব। এখানে তোমাদের বীমা থেকে শুরু করে ব্যাংকিং এর যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো কভার করব এবং এতে করে আমরা মোটামুটি 200টার মতো এমসিকিউ তোমাদের সলভ করব। আমার সাথে সাথে তোমাদেরও কিন্তু পুরোপুরি ফাইন্যান্স সেকেন্ড পেপার জিনিসটা কভার হয়ে যাবে। কেমন? তাহলে বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি তোমাদের। দেখো, প্রথমেই আমাদের প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা থেকে আমরা প্রথম প্রশ্নে আসি। দেখো, প্রথম প্রশ্নে কি বলেছে আমাকে, বাণিজ্যিক ব্যাংকের সূত্রপাত করেছিল। কি বলেছে দেখো, বাণিজ্যিক ব্যাংকের সূত্রপাত কারা করেছিল? আমরা সবাই জানি যে ব্যাংক ব্যবস্থার সূত্রপাতটা একদম অনেক আদিম যুগ থেকে হয়েছে। একটা লম্বা টুলে বসে সবাই হচ্ছে যে কি করতো, দেনা পাওনা নিষ্পত্তি করতো, এই টাইপের একটা কনসেপ্ট কিন্তু থেকে ব্যাংক ব্যবস্থাতে আসছে। সেক্ষেত্রে দেখো, ব্যবসায়িক শ্রেণী অবশ্যই মহাজন শ্রেণী আর শিল্পপতি। এখানে আমাদের কখনো উল্লেখ ছিল না যে তোমার শিল্পপতিরা এই যে ব্যাংক ব্যবস্থার সূত্রপাতটা করে। আমাদের ব্যবসায়িক শ্রেণী, মহাজন শ্রেণী এবং আরো একজনের কথা উল্লেখ ছিল। কে বলতো? স্বর্ণকারের কথা উল্লেখ ছিল। তাহলে আমরা জানতে পারছি প্রথম উত্তরটাই কি হবে, তোমার ব্যবসায়িক শ্রেণী হবে এবং মহাজন শ্রেণী হবে। বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। তাহলে বাণিজ্যিক ব্যাংকের সূত্রপাত কে করেছিল? ব্যবসায়িক শ্রেণী এবং মহাজন শ্রেণী। আরো যদি অপশনে থাকে স্বর্ণকার, তাহলে সেটাও হবে। ওকে ওকে। বিশ্বে প্রথম ব্যাংক কোনটি? তাহলে বিশ্বে প্রথম ব্যাংক, এখানে না কিছু কনসেপ্ট আছে। একটা হচ্ছে যে বিশ্বে প্রথম ব্যাংক, একটা হচ্ছে যে বিশ্বে হচ্ছে প্রথম সরকারি ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে এই জিনিসগুলো কি একটু খেয়াল রাখবে। এখন বলেছে যে এটা সরকারি বেসরকারি কিছুই বলেনি, এটা বলেছে জাস্ট বিশ্বের প্রথম ব্যাংক কোনটি। তাহলে বিশ্বের প্রথম ব্যাংক হচ্ছে তোমার শান্সি ব্যাংক। কি ব্যাংক? তোমার শান্সি ব্যাংক। বুঝে আসছে? ওকে। এটা খ্রিস্টপূর্ব হচ্ছে যে 600 খ্রিস্টপূর্বাব্দে, 600 অব্দে এইরকম একটা সময় তোমার এটার আনুমানিক সময়ে শান্সি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। একদম সর্বপ্রথম ব্যাংক এটা। এখন দেখো, বিশ্বের প্রথম সনাতনগত বাণিজ্যিক ব্যাংক কোনটি? তাহলে দেখো, বাণিজ্যিক ব্যাংক কোনটি সেটা জিজ্ঞেস করেছে। এটা হচ্ছে ব্যাংক অফ সুইডেন। কি? এটা ব্যাংক অফ সুইডেন। এই জিনিসগুলো কিন্তু একটু মুখস্থ বিদ্যা। এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে যাব, আর এখানে কি কি পার্থক্য আছে সেটা তোমাদেরকে জাস্ট বলে যাবো। এখানে বিশ্লেষণ করার তেমন কিছুই আমি দেখছি না। কেমন? আমার সাথে থাকবে। আর যেটা তোমাদের নতুন মনে হচ্ছে সেটাকে তোমরা নোট ডাউন করো। দেখো, তোমাদের শেষ সময় তো, এখন তোমরা মোটামুটি সবগুলোই পারো। আমি তোমাদেরকে জাস্ট রিভিশন দিয়ে যাচ্ছি, ফাইনাল রিভিশন। তো এখানে অনেক প্রশ্নই তোমরা পারবা, জানবে। তো সেগুলোকে তোমার এতটা মাথা ব্যথা নেওয়ার কারণে কিন্তু দেখবে এগুলোর মধ্যে অনেক প্রশ্ন তুমি জানো না, তোমার কাছে নতুন। আজকে তুমি আমার সাথে শিখবে ওই নতুন প্রশ্নগুলো। কেমন? ব্যাংক শব্দটি এসেছে নিচে কোন শব্দদ্বয় থেকে? এখন দেখো, এখানে যে অপশনগুলো আছে তোমাকে বানানগুলো জানতে হবে। এখানে মেইন জিনিসটা হচ্ছে যে বানান। দেখো, তোমরা জানো ব্যাংকা, ব্যাংকো এই শব্দগুলো থেকে কি আসছে? ব্যাংক শব্দটা আসছে। এখন দেখো, ব্যাংকা এখানেও আছে, ব্যাংক এখানেও আছে, দেখো ব্যাংকই আছে, এখানে ব্যাংকই আছে। এখানে দেখো ই এ পার্থক্য, এখানে আই এ পার্থক্য, এখানে এ, এখানে হচ্ছে যে তোমার কিছুই নাই, প্রথমে একটা সি আছে। এই জিনিসগুলো দেখতে হবে। তারপর ব্যাংক বানানে এখানে কে আছে, অনেকটাই অনেকটাই দেখো, একটা কে আছে, এই দুইটাতে সি আছে। জিনিসটা এখানেই তোমার খেলতে হবে। তাহলে প্রথম উত্তরটা হবে কোনটা? BAN সি কে ব্যাংক এবং BAN সি সিও, কেও না, কি সিও হবে। কেমন? তাহলে তোমার কোন উত্তরটা হবে? ব্যাংক এবং ব্যাংকো। বানানটা ভালোভাবে মাথায় রাখতে হবে। সি কে ব্যাংক আর আরেকটা হচ্ছে যে সিও, ব্যাংকো। কেমন? এই দুইটা জিনিসই এখানে ইম্পর্টেন্ট। ব্যাংক অফ ভেনিস কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে ব্যাংক অফ ভেনিস কত সালে প্রতিষ্ঠিত হয় বলো তো? এই যে 1157 সালে। কত সালে? 1157 সালে প্রতিষ্ঠিত হয়। কখন কাগজি নোটের প্রচলন ঘটে? কখন কাগজি নোটের প্রচলন ঘটে? আমরা জানি যে মধ্যযুগে কাগজি নোটের প্রচলন ঘটে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার অপশন দেখো, মধ্যযুগ কিন্তু অনেক জায়গায় আছে, 3টে জায়গায় আছে। তাহলে কখন? প্রথম দিকে, মাঝামাঝিতে, নাকি শেষের দিকে? অবশ্যই তোমার শেষের দিকে, মানে মধ্যযুগের শেষের দিকে তোমার কি হয়, এই যে কাগজি নোটের প্রচলনটা ঘটে। কেমন? এর পরবর্তীতে আসো, ঋণদানকারী ব্যাংক প্রতিষ্ঠার তথ্য পাওয়া যায় খ্রিস্টপূর্ব 2000 অব্দে প্রাচীন কোন সভ্যতার মাধ্যমে? দেখো, এই যে ঋণদান করতেছে ব্যাংকগুলো, সেগুলোর একটা সভ্যতা থেকে তোমার কি পাওয়া যাচ্ছিল? তোমার সভ্যতার কার্যকলাপ থেকে তোমার পাওয়া যাচ্ছিল। এটা কোন সভ্যতার মাধ্যমে প্রকাশ পেয়েছে? এটা ব্যাবিলনীয়। কোন কোন সভ্যতা? ব্যাবিলনীয় সভ্যতা, মানে গ্রিক। তাহলে এই গ্রিক, ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, এই সভ্যতাগুলাই হচ্ছে যে তোমার
আদিম যুগে ব্যবসার প্রচলনটা এবং আদিম যুগে যে ব্যাংক ব্যবস্থার প্রচলনটা আসছে, কিন্তু যেহেতু এখানে দেখো সময় উল্লেখ করে দিয়েছে, দেখো তোমার কত 2000 অব্দে, তো ওই আনুমানিক সময় হিসেবে ব্যাবিলনীয় সভ্যতা, মানে সব সভ্যতাগুলোই মোটামুটি তোমার কি করেছে, ব্যাংক ব্যবস্থা প্রচলনে ভূমিকা রেখেছে, কিন্তু যেহেতু তারিখ উল্লেখ করে দিয়েছে ওই জিনিসটা অনুযায়ী কোন সভ্যতা। কেমন? আধুনিক অর্থনীতির জীবনশক্তি কি? দেখো আধুনিক অর্থনীতি কিসের উপর দাঁড়িয়ে আছে? জীবনশক্তি অবশ্যই এই যে ব্যাংক ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে। কিসের উপর দাঁড়িয়ে আছে? ব্যাংক ব্যবস্থার উপর। ব্যাংকের কাজ হলো, এবার দেখো ব্যাংকের কাজ কি? আমানত সংগ্রহ করা, ঝুঁকি বন্টন করা, ঋণ দান করা। নিচের কোনটি শক্তি? দেখো ব্যাংক বাণিজ্যিক ব্যাংক নাকি কেন্দ্রীয় ব্যাংক কিছুই বলেনি, ঠিক আছে? তাহলে ও আমি ধরে নিচ্ছি এটা একটা বাণিজ্যিক ব্যাংকের কথা বলছে। ঝুঁকি বন্টন করে, ঋণ দান করে। দেখো আমানত সংগ্রহ করছে কিন্তু ঝুঁকি বন্টন করে না, ঝুঁকি বন্টন করা তোমার ব্যাংকের কাজ নয়। এবং ঋণ দান করে, অবশ্যই বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে? ঋণ দান করে। তাহলে উত্তর কি হবে বলো তো? 1 ও 3। কি হবে উত্তর? 1 ও 3। তোমার ঝুঁকি বন্টনটা বাণিজ্যিক ব্যাংকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এরপর আসো ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলী হলো। ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলী কি? গ্রাহকের পক্ষে অর্থ আদায় ও পাওনা পরিশোধ, শেয়ার ও সিকিউরিটিজ ক্রয় বিক্রয় এবং বুলেটিন প্রকাশ। দেখো ব্যাংক কি কি কাজ করে? তাহলে গ্রাহকের পক্ষ থেকে অর্থ আদায় করে এবং পাওনা পরিশোধও করে। এই যে ব্যাংক হচ্ছে যে তোমার কি হিসেবে কাজ করে? প্রতিনিধি হিসেবে কাজ করে, আমরা জানি, ব্যাংকের কার্যাবলীতে পড়েছি, সেখানে আমরা জানি। শেয়ার ও সিকিউরিটিজ ক্রয় বিক্রয় এগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমেই করা হয়, কিন্তু কোথাও বলা নাই যে বুলেটিন প্রকাশ হয়। বুলেটিনটা আসলে সংবাদ মাধ্যমে, তাহলে এই বুলেটিনটা কি আসবে? আসবে না। তাহলে উত্তর কি? 1 ও 2। কি উত্তর? 1 ও 2। কেমন? ব্যাংক কিসের ব্যবসা করে? আসো এটা তো একদম একটা বেসিক প্রশ্ন। ব্যাংক কিসের ব্যবসা করে? অবশ্যই টাকার। টাকা মানে অর্থের লেনদেন করে। অর্থই তো মেয়ে। এই যে তোমার একটা এটা একটা ব্যাংক, ও অর্থ মানুষের কাছ থেকে জমা নেয়, ওইটাকে আমানত হিসেবে গ্রহণ করে এবং এই আমানতটা অন্য আরেকটা মানুষকে কি করে? ঋণ হিসেবে প্রদান করে, বা অন্য একটা কোম্পানিকে, অন্য একটা প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে প্রদান করে। ওর থেকে জমা নেওয়ার জন্য ওকে কি করতে হয়? কিছু একটা পার্সেন্টেজ দিতে হয়, সুদ দিতে হয়, সে তোমার লভ্যাংশ দিতে হয়। এবং এই যে যাকে ও ঋণটা প্রদান করে ওর থেকে ওর তুলনায় বেশি দামে কি করে? বেশি হারে সুদ নেয়। এবং এই যে সুদের পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে যে ব্যাংক মুনাফার প্রধান অংশ, ব্যাংক আয়ের প্রধান অংশ। বুঝতে পারছো? ওকে। এশীয় উন্নয়ন ব্যাংক মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন ধরনের ব্যাংক? তাহলে আসো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই যে যখন একটা অঞ্চল বা আঞ্চলিক এলাকার নাম লেখা থাকবে তখন তোমরা একদম চোখ বন্ধ করে এটা একটা আঞ্চলিক ব্যাংক। কি ব্যাংক? আঞ্চলিক ব্যাংক। এরকম অনেকগুলো আঞ্চলিক ব্যাংক আছে, আমাকে কমেন্টে জানাও তো এরকম কয়েকটা আঞ্চলিক ব্যাংকের নাম তোমরা জানো কিনা। দেখো তাহলে কি হবে? তোমার আঞ্চলিক ব্যাংক হবে। কেমন? যখন এই যে এশীয় উন্নয়ন, এই যে এশিয়ার কথাটা উল্লেখ আছে, এটা একটা অঞ্চল, কেমন? এশিয়া অঞ্চল, তারপর আফ্রিকা, এই টাইপের যে জিনিসগুলো উল্লেখ থাকে। নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক? এবার আসো বিশেষায়িত ব্যাংকটা কি? বিশেষায়িত ব্যাংকটা হচ্ছে যে ব্যাংক একটা নির্দিষ্ট সেক্টর নিয়ে কাজ করে, একটা নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করে। আমরা যেমন বাণিজ্যিক ব্যাংক বলি, বাণিজ্যিক ব্যাংক বললে সব ধরনের কাজ করে, কিন্তু যখন তোমার এই ব্যাংকটা শুধু কৃষি খাতের উন্নয়নের জন্য কাজ করবে, এই ব্যাংকটা শুধু শিল্প খাতের উন্নয়নের জন্য কাজ করবে, এবং ওই ব্যাংকের প্রথম দিকে তোমার যেই পারপাসে ক্রিয়েট হয়েছে সেটা উল্লেখ থাকবে, সেটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। তাহলে দেখো সোনালী ব্যাংক না, প্রাইম ব্যাংক না, এটা নর্মাল ব্যাংক, অগ্রণী ব্যাংক না, কিন্তু কর্মসংস্থান ব্যাংক। ও কর্মসংস্থান যারা করবে, নতুন নতুন যে উদ্যোক্তা তাদেরকে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার জন্য এই ব্যাংকটা কাজ করে, রাইট? ওদেরকে ঋণ দিয়ে থাকে, যুব উন্নয়ন টাইপের। তাহলে এটা কি হবে? কর্মসংস্থান ব্যাংক। বুঝে আসছে উত্তরটা কি কেন হয়েছে এটা? ওকে। দেখো XYZ ব্যাংক স্বতন্ত্রভাবে জনগণের নিকট হতে আমানত সংগ্রহ করে। আচ্ছা বুঝলাম, ও আমানত সংগ্রহ করে, ঋণ দান করে এবং অন্যান্য ব্যাংকিং কার্যাবলী সম্পাদনের মাধ্যমে মুনাফা অর্জন করে। ও মুনাফা অর্জন করছে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ব্যাংকগুলোর স্বাধীন সত্তা বজায় রেখে একই ব্যবস্থাপনার অধীনে তাদের কার্যক্রম সম্পাদনের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথমেই এতটুকু পর্যন্ত ওরা মুনাফা অর্জন করে। প্রথম কথা হচ্ছে যে ব্যাংকগুলো মুনাফা অর্জনের জন্য কাজ করে সেগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তারপর যেহেতু ব্যাংকগুলোর স্বাধীন সত্তা বজায় রেখে তোমার একই ব্যবস্থাপনার অধীনে কার্যক্রম পরিচালনা করে, তাহলে এটা একটা ব্যাংকিং সেক্টরে আরেকটা আলাদা ব্যাংক হিসেবে ওদেরকে বলা হবে। আচ্ছা প্রথম প্রশ্ন কি?
প্রাথমিক পর্যায়ে XYZ ব্যাংক কোন ধরনের ব্যাংক ছিল? দেখো ফার্স্ট টাইমে ওরা আমানত সংগ্রহ করছে, ঋণদান করছে এবং অন্যান্য স্বাভাবিক কার্যাবলী করছে, তাহলে এটা নর্মাল হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ছিল। প্রথম দিকে ওরা কি ছিল? বাণিজ্যিক ব্যাংক ছিল। এরপর পরবর্তীতে যে স্বাধীন সত্তা বজায় রেখে ওরা একটা ব্যবস্থাপনার অধীনে কাজ করে, তার মানে একটা হেড থাকবে, এই হেডের অধীনে এটা হচ্ছে ব্যবস্থাপনা এবং অনেকগুলো ব্যাংক ওদের অধীনে কি করবে? কাজ করবে। এটাকে কি বলা হয় বলো তো? আসো, কোন একটি ব্যাংক ব্যবস্থা অনেকগুলো ব্যাংক একটা হোল্ডিং কোম্পানির অধীনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে কি বলে? এটাকে গ্রুপ ব্যাংক বলে। কি বলে? গ্রুপ ব্যাংক বলে। এই যে এটা একটা হোল্ডিং কোম্পানি এবং এই হোল্ডিং কোম্পানির অধীনে তোমার অনেকগুলো ব্যাংক আছে, এটা একটা ব্যাংক, এটা একটা ব্যাংক, এটা একটা ব্যাংক, এটা, এই ব্যাংকগুলো কি করে? সবগুলো হচ্ছে যে এই হোল্ডিং কোম্পানির আদেশে বা ওদের ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়। এগুলোকে কি বলা হয়? গ্রুপ ব্যাংক বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। একক ব্যাংকের অসুবিধা হলো, কি বলেছে? একক ব্যাংকের কি কি অসুবিধা? ঝুঁকি বন্টন। দেখো একক ব্যাংক মানে একটা ব্যাংকই থাকবে, এটা কোনো শাখা প্রশাখা কিছুই নাই। এই ধরনের ব্যাংকগুলো ঝুঁকি বন্টনে কি অসুবিধা হয়? কখনোই হয় না। তোমার সুদের হারের তারতম্য, এখন দেখো সুদের হারের তারতম্য কেন হবে? ওরা যেহেতু একটা ব্যাংক, তাহলে ওই একটা ব্যবস্থাপনা, কেন অনেকগুলো ব্যবস্থাপনার অনেকগুলো শাখা নেই, তাহলে এখানে সুদের হারের তারতম্যের কোনো প্রশ্ন উঠে না। এবং তারল্য সমস্যা, অবশ্যই যেহেতু একটা ব্যাংক ওরা তারল্য সংকটে পড়তে পারে, কারণ তোমার এই যে একটা ব্যাংক হওয়াতে ওদেরকে অন্য কোনো শাখা নাই যে ওদের ওই শাখা থেকে তোমার গ্যাপটা পূরণ করবে, রাইট? তাহলে তোমার সঠিক উত্তরটা কি? 1 ও 3। তোমার এখানে সুদের হারের তারতম্য হয় না, কিন্তু তারল্য সমস্যা দেখা দেয়, ঝুঁকি বন্টনেও অসুবিধা হয় তোমার। বিশেষায়িত ব্যাংক হলো, এবার আসো তোমাদেরকে বলেছিলাম, রাইট, যে বিশেষায়িত ব্যাংক কোনটা? যেটা হচ্ছে যে একটা স্পেসিফিক কাজের জন্য তোমার নিয়োজিত থাকে। দেখো তো, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এখানে কৃষি খাতের জন্য কাজ করে। এবি ব্যাংক, এশিয়ান ব্যাংক, মেবি এবি ব্যাংক, কিন্তু ওটা তো আঞ্চলিক ব্যাংক হতে পারে বা বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক, দেখো ও কৃষি নিয়ে কাজ করে, তাহলে কোনটা বিশেষায়িত ব্যাংক? 1 ও 3। কোনটা? তোমার এই যে দেখো 1 ও 3। বুঝতে পেরেছো কিভাবে আসছে আনসারটা? ওকে। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটি? আমরা সবাই জানি বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটা? সোনালী ব্যাংক লিমিটেড। কোনটা? সোনালী ব্যাংক লিমিটেড। তালিকাভুক্ত ব্যাংক কোনটি? এবার আসো, এই যে ব্যাংকগুলোর মধ্যে আরো একটা জিনিস আছে যে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত। এই যে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত, এটা মেইন পার্থক্য বা এদের সুযোগ সুবিধার মধ্যে একটা হচ্ছে তালিকাভুক্ত মানে বাংলাদেশ ব্যাংকের অধীনে তোমার তালিকাভুক্ত নয় এরকম ব্যাংক, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এনজিও ব্যাংক, তারপর গ্রামীণ ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলো। কেমন? তাহলে এখানে দেখো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলো সবগুলো তালিকাভুক্ত ব্যাংক এবং আমরা জানি, কিন্তু এই যে কর্মসংস্থান ব্যাংক, এ হচ্ছে তোমার কি অতালিকাভুক্ত একটা ব্যাংক। কেমন? এরকম আছে গ্রামীণ ব্যাংক আছে, বিভিন্ন ধরনের যে এনজিও গুলো আছে এগুলো কিন্তু অতালিকাভুক্ত। বাংলাদেশে ব্যাংকিং কোম্পানি আইন কত সালে প্রবর্তিত হয়? এটা না জানার কিছুই নেই, আমরা সবাই জানি। ব্যবসা শিক্ষা যেহেতু পড়ছি, এটা একটা অন্যতম ফরজ আমাদের জন্য এই জিনিসগুলো জানা, যে কোম্পানি আইন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর অংশীদারি ব্যবসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আইন কত সালের, তারপর হচ্ছে যে তোমার কোম্পানি অ্যাক্ট কত সালের, তারপর এই যে ব্যাংকিং কোম্পানি আইন কত সালের। দেখো ব্যাংকিং কোম্পানি আইন কিন্তু 1991 সালে, কিন্তু নর্মাল কোম্পানি আইন কত সালে বলো তো? 1994 সালে। কত সালে? 1994 সালে। কিন্তু এইটা কার্যক্রম পরিচালনা করে বা অ্যাকচুয়ালি তোমার ইমপ্লিমেন্ট হয় কত সালে জানো? 1995 সালে জানুয়ারির 1 তারিখ। কত সালে? 1995 সালে জানুয়ারি 1 তারিখ থেকে এটা আসলে ইমপ্লিমেন্ট হওয়া শুরু করেছে, কিন্তু কোম্পানি আইন হচ্ছে 1994 সালে। আর ব্যাংকিং কোম্পানি আইন কত সালে? 1991 সালে। জিনিসগুলো মাথায় রাখতে হবে, এগুলো তোমাদের জন্য একদম ফরজ। যেমন তোমার নামটা তোমার জন্য ফরজ, তুমি তোমার নামটা কখনো ভুলো না, তাহলে এই জিনিসগুলো কখনো ভুলা যাবে না অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট তোমরা। ওকে। গার্নিশে অর্ডার জারি করেন কে? এবার আসো গার্নিশে অর্ডার। গার্নিশে অর্ডার কি তোমরা বুঝো? গার্নিশে অর্ডার অ্যাকচুয়ালি আমরা বলি না যে আমাদের কারো অ্যাকাউন্ট হচ্ছে ফ্রিজ করে দিয়েছে, তাহলে এইটাই হচ্ছে গার্নিশে অর্ডার, যে কোনো একটা কারণে বা তোমার কোনো একটা কাজের মাধ্যমে এই জিনিসটা অবৈধতা হয়েছে, তুমি ব্যাংক থেকে লেনদেন করতে পারবে না, ব্যাংকে তোমার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দাও, এটাই গার্নিশে অর্ডার, রাইট? এটা কি করে? আদালত করতে করে, আমরা সবাই জানি কি এটা আদালত করে। কোন চুক্তি অনুযায়ী বাংলাদেশের বিদ্যমান ব্যাংক সমূহ পরিশোধিত মূলধন কমপক্ষে 400 কোটি টাকা। কত টাকা? এই দেখো তালিকাভুক্ত হওয়ার জন্য, এই যে তালিকাভুক্ত অতালিকাভুক্ত পড়েছিল না, তালিকাভুক্ত হওয়ার জন্য এই যে 400 কোটি টাকা তোমার কি করতে হবে? পরিশোধিত মূলধন দিয়ে তোমার তালিকাভুক্ত হতে হবে। বুঝতে পেরেছো?
তাহলে 400 কোটি টাকা কোন ইসে, এই যে ব্যাসেল 2, এই ব্যাসেলের মাধ্যমে কিন্তু তোমার ব্যাংক কোম্পানিগুলো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। ওকে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহীর পদ কোনটি? বলো তো, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মানে হেড কে? বলো। গভর্নর। কে? তোমার এই যে দেখো গভর্নর, বুঝতে পেরেছো? তোমার এই যে গভর্নর, এই গভর্নরের সাইন কোন কোন নোটে থাকে তোমরা জানাও আমাকে। কোন ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে? আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় ঋণের শেষ আশ্রয়স্থল। ব্যাংকগুলো যখন তোমার তারল্য সংকটে পড়ে তখন কার থেকে ঋণ নেয়? ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়। তাহলে ঋণের শেষ আশ্রয়স্থল ব্যাংকগুলো যখন আন্তঃব্যাংকিং লেনদেনের মাধ্যমে বা এক ব্যাংক অন্য ব্যাংকের থেকে সহযোগিতা পাচ্ছে না, তখন তারা তাদের হেডের কাছে যায়, কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়, যে আমার তারল্য ঘাটতি দেখা দিয়েছে, আপনি আমাদেরকে ঋণ দেন। কেন্দ্রীয় ব্যাংকে বলা হয়। ওকে, তাহলে কোনটা হবে? কেন্দ্রীয় ব্যাংক, ঋণের শেষ আশ্রয়স্থল। বাংলাদেশ ব্যাংকের কাজ হলো, বাংলাদেশ ব্যাংকের কাজ কি বলতো? নোট ও মুদ্রা প্রচলন করে। হ্যাঁ ঠিক। নোটের মুদ্রার মান সংরক্ষণ করে, এটাও ঠিক। ঋণ নিয়ন্ত্রণ করে, অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণও করে। ঋণ নিয়ন্ত্রণে কিন্তু অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে, ঠিক আছে? সংখ্যাত্মক পদ্ধতি, গুণগত পদ্ধতি, এই যে তিনটাই। নোট ও মুদ্রা প্রচলন কেন্দ্রীয় ব্যাংকে কি ধরনের কার্যাবলীর অন্তর্ভুক্ত? দেখো, এটা একটা নর্মাল বেসিক যে নোট ও মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক, তাহলে এটা একটা সাধারণ কার্যাবলীর অন্তর্ভুক্ত। কি? সাধারণ কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে পৃথক কারণ? কেন পৃথক? দেখো, নোট প্রচলন করে তাই, নিকাশ ঘর হিসেবে কাজ করে এবং সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। অবশ্যই তিনটা হিসেবেই তো কাজ করে, তাই না? সরকারের ব্যাংক হিসেবে তোমার বহির্বিশ্বে কোথাও যদি লেনদেন করতে হয় তাহলে সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, এবং নিকাশ ঘর হিসেবে কাজ করে ক্লিয়ারিং হাউস, এবং নোট ও মুদ্রা প্রচলন করে, ঋণ নিয়ন্ত্রণ করে। এই ধরনের কাজগুলো কি করে? কেন্দ্রীয় ব্যাংক করে। মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয় কাকে? এটা আমরা সবাই জানি, ব্যাংক অফ ইংল্যান্ডকে। কি বলা হয়? ব্যাংক অফ ইংল্যান্ডকে বলা হয় মাদার অফ সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম কত তারিখ থেকে চালু করা হয়? এই দেখো, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম একদম যেদিন দেশ স্বাধীন হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে। এটা এভাবে করে মাথায় রাখতে পারো যে 16 ডিসেম্বর 1971 সাল, মানে যেই মুহূর্ত থেকে বিজয় হয়েছে সেই মুহূর্ত থেকেই কেন্দ্রীয় ব্যাংকে চালু হয়েছে বাংলাদেশ ব্যাংক। ওকে, পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? এবার আসো বাংলাদেশের কথা বাদ, এবার আসো পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক। পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে রিক্স ব্যাংক অফ সুইডেন। কোনটা? রিক্স ব্যাংক অফ সুইডেন। কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণদানের শেষ আশ্রয়স্থল। এটি কার উক্তি? এটা একটা উক্তি, এটা প্রায় সময় আসে, একটু জেনে রাখবে। অধ্যাপক আর.জি. হট্টে বলেছিল যে ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। কেমন? সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়? বাংলাদেশ ব্যাংক কোন মন্ত্রণালয়ের অধীনে? ব্যাংক যেহেতু অর্থ নিয়ে কাজ করে সেহেতু অর্থ মন্ত্রণালয়ের অধীনে। বুঝতে পেরেছো? একটু ছোট ছোট ট্রিক্স দিয়ে মনে রাখবা যে ব্যাংক অর্থ নিয়ে কাজ করে, তাহলে কি হবে? অর্থ মন্ত্রণালয় হবে। ওকে, বাংলাদেশ ব্যাংক থেকে হাবিব কোঅপারেটিভ ব্যাংক সহায়তা না পাওয়ার কারণ কি? এখন দেখো, তোমরা বলতে পারো যে এখানে উদ্দীপক নাই কেন, রাইট? কিন্তু দেখো, উদ্দীপক না থাকারও একটা রিজন আছে। তোমরা বুঝতে পারো যে এখানে তো উদ্দীপক নাই, তাহলে আনসার করবো না। কিন্তু উদ্দীপক তো তোমার থাকার দরকার নাই। বাংলাদেশ ব্যাংক, ওকে, এটা একটা কেন্দ্রীয় ব্যাংক। হাবিব কোঅপারেটিভ ব্যাংক সহায়তা কেন পাবে না? দেখো, কোঅপারেটিভ মানে কি? তোমার সমবায় ব্যাংক। কোন ব্যাংক? কোঅপারেটিভ মানে সমবায় ব্যাংক। তাহলে এই যে সমবায় ব্যাংকগুলো কিন্তু তোমার অতালিকাভুক্ত ব্যাংক, এবং এই অতালিকাভুক্ত ব্যাংকগুলোয় কি পায় না? তোমার সহযোগিতা পায় না। বিভিন্ন বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন সহযোগিতা পায় না, কারণ এটা একটা অতালিকাভুক্ত ব্যাংক, এটা একটা সমবায় ব্যাংক, এটা লিমিটেড কোম্পানি নয়। লিমিটেড কোম্পানি নয়, এই জিনিসটা আসে না। কোঅপারেটিভ লিমিটেড, এগুলো লিমিটেড আনলিমিটেড এগুলোর কিছুই আসে না, আসে যায় না, কারণ এটা একটা তালিকাভুক্ত না, এটা একটা সমবায় ব্যাংক। এই কারণে তোমার বাংলাদেশ ব্যাংক থেকে সহায়তা পায় না। বুঝতে পেরেছ? ওকে, ব্যাংকের হার বাড়লে কি হয়? দেখো, ব্যাংক হারটা কি জিনিসটা দেখতে হবে তোমাকে। ব্যাংক হার জিনিসটা আসলে কি তোমরা কি কেউ বলতে পারো ব্যাংক হার জিনিসটা কি? আসো বুঝাই। দেখো, এই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, রাইট? ধরো এটা একটা ব্যাংক, অনেক খারাপ হয়েছে, যাই হোক, এটা একটা ব্যাংক। এই ব্যাংকগুলো কার থেকে ঋণ নেয় বলো তো? তোমার মাদার অফ আমার কেন্দ্রীয় ব্যাংক, রাইট? এটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক, আর এটা হচ্ছে যে তোমার একটা বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ নিল। এখন সেন্ট্রাল ব্যাংক দেখলো যে বাজারে হচ্ছে যে অনেক মুদ্রাস্ফীতি হচ্ছে, ওরা কি করলো? এই যে সুদ দিতে হবে ওদেরকে,
এই ঋণের বিপরীতে এই মানটাকে বাড়াই দিল, এটাই হচ্ছে ব্যাংক হার। কি এটাই হচ্ছে ব্যাংক হার। এই যে কেন্দ্রীয় ব্যাংকে যে সুদের হারটা বেশি বাড়াই দিল, এটা ব্যাংক হার। এখন দেখো ব্যাংক হার যদি বেড়ে যায় তাহলে কি হবে, সুদের হার বাড়বে। এখন এই সুদের হার কোথায়, সুদের হার বাজারে সুদের হার বাড়বে কিভাবে? দেখো ব্যাংকগুলো তো ঋণ নিল, ওকে, ঋণ নেওয়ার পর ওরা ঋণ নিয়েছে, রাইট, ওরা ঋণ নিয়েছে। এখন যেহেতু ওরা বেশি পে করছে বাংলাদেশ ব্যাংকে, তাহলে ওরা সেই ব্যয়টা মেটানোর জন্য এই ঋণগুলো যে সাধারণ মানুষকে দিবে ওদের কাছ থেকেও বেশি হারে কি নিবে, বেশি হারে সুদ নিবে, রাইট, বেশি সুদ নিবে, যাতে করে তোমার এই যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে যে আমার সেন্ট্রাল ব্যাংকে যে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, অতিরিক্ত সুদ দিতে হচ্ছে, এটা কভার আপ করার জন্য, রাইট। তাহলে এই যে বেশি সুদ নেবে এই কারণেই তোমার বাজারে কি হবে, সুদের হার কমে যাবে, সরি সুদের হার বেড়ে যাবে, রাইট। এখন এই যে সুদের হার বেড়ে গেলে অ্যাকচুয়ালি কি হবে, মুদ্রাস্ফীতি কিভাবে কমে? দেখো তুমি একজন প্রতিষ্ঠান, তো তুমি একজন প্রতিষ্ঠানের মালিক, তোমার প্রতিষ্ঠানের জন্য ঋণ লাগবে। এখন তুমি 5 লক্ষ টাকা ঋণ নিতে চাচ্ছ। এই ঋণ তুমি আগে একটা সময় 10% সুদের হারে নিতে পারতে, কিন্তু বর্তমানে ব্যাংক হার বাড়ার কারণে তোমাকে বললো না, আপনাকে হচ্ছে যে 10%-এর পরিবর্তে আপনাকে 12% করে দিতে হবে। কি দিতে হবে তোমার? দেখো আগে তুমি 10% করে নিতা, এখন তোমাকে 12% হারে দিতে হবে ওই 5 লাখ টাকার উপর। তাহলে তুমি কি করবা, যে এখান থেকে 5 লাখ টাকা না নিয়ে তুমি ধরো 4 লাখ টাকা নিলা, কারণ তোমার সুদের হারটা বেশি হয়ে যাচ্ছে। অথবা তুমি বলে যে আচ্ছা ঠিক আছে আমি আরো কিছুদিন পর, তুমি এদিক ওদিক থেকে ম্যানেজ করে আরো কিছুদিন পর কি নিলা, তুমি ঋণটা নিলা যখন ব্যাংক হারটা কমবে। তাহলে এখানে দেখো ইনডাইরেক্টলি একটা প্রভাব পড়ে, যে তোমার এই প্রতিষ্ঠান মালিকগুলো তখন ঋণ নেওয়াটা একটু কমাই দেয়। যখন ঋণ নেওয়াটা কমাই দিবে বাজারে কি হবে, টাকার পরিমাণটা কমে যাবে, রাইট। আর টাকার পরিমাণটা কমে গেলে মুদ্রাস্ফীতি একটু হলেও হ্রাস পাবে। বুঝতে পেরেছো কিভাবে এই বাজারের প্রভাব ফেলে এই জিনিসটা? যখন তোমার কাছে অতিরিক্ত অনেক টাকা থাকবে তখন কি করবা, তুমি অনেক খরচ করতে চাইবে, কিন্তু যখন তুমি কি করবে, কিন্তু যখন তুমি বাজারে তোমার হাতে টাকা নাই, তুমি কম খরচ করতে চাইবে, রাইট। তো এই জিনিসটাই তোমার, এই ফিলোসফিটাই হচ্ছে যে তোমার বাজারে প্রভাব বিস্তার করে। বুঝতে পারছো? ওকে, তাহলে কি হবে, সুদের হার বেড়ে যাবে। এখানে অনেক কিছু বুঝাই ফেলছি। সোজা কথা, তোমার কাছে টাকা বেশি থাকলে তুমি বেশি খরচ করতে চাইবে, তোমার কাছে টাকা কম থাকলে তুমি কম খরচ করবে, রাইট। তুমি একটু কমে কমে খরচ করবে। যেহেতু বাজারে তোমার সুদের হারটা বেশি বেড়ে গেছে, কোম্পানিগুলো কি করবে, কম টাকা নিবে এবং কম টাকা বাজারে মার্কেটে ফ্লো হবে, তখন তোমার আলটিমেটলি কি হয়, মুদ্রাস্ফীতিটা একটু কমে যায়। ওকে, সিআরআর এর পুনরূপ কি আমরা সবাই জানি, ক্যাশ রিজার্ভ রেশিও। কি হবে, ক্যাশ রিজার্ভ রেশিও। এখানে দেখো রিকোয়ারমেন্ট আছে, রিজার্ভ আছে, তারপর রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা ক্যাশ রিজার্ভ রেশিও দুইটা অপশনই চলে আসছে, একটু দেখে নিও। এখানে তোমার বানানগুলোতে হয়তো বা একটু চেঞ্জ থাকার কথা, কিন্তু স্লাইড মিস্টেক্সের কারণে তোমার দুইটা অপশনই একই রকম চলে আসছে। দেশের প্রধান ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ সংখ্যাত্মক পদ্ধতি কোনটি? কি প্রধান ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি, একটা হচ্ছে গুণগত পদ্ধতি আর একটা সংখ্যাত্মক পদ্ধতি। দেখো খোলা বাজার নীতি, দেখো নৈতিক প্রয়োজনা, জামানত ঋণের প্রান্তিক হার এবং ঋণের বরাদ্দকরণ নীতি। দেখো ঋণের আমি একটু জিনিসগুলোকে তোমাকে বিশ্লেষণ করে দিই। ঋণের বরাদ্দকরণ নীতিটা অ্যাকচুয়ালি তুমি এই সম্পত্তির বিপরীতে তুমি এত লাখ টাকার বেশি ঋণ দিতে পারবা না। কেন্দ্রীয় ব্যাংক কি করে দিয়েছে, ফিক্স করে দিয়েছে যে তোমার হয়তো বা কেউ একজন কার কিনতে চাচ্ছে, যে কারের এতটুকুর জন্য এতটুকু পরিমাণ তুমি ঋণ দিতে পারবা, ঋণ ফিক্সড করে দিয়েছে, বরাদ্দকরণ করে দিয়েছে। জামানত ঋণের প্রান্তিক হার, এই জামানত ঋণের প্রান্তিক হার বলতে তোমার একটা সম্পত্তি জামানত দিয়ে তুমি কি করছো, ঋণ নিচ্ছ। দেখো তুমি এমন একটা সম্পত্তি জামানত দিচ্ছ, তার হয়তো বা 10 গুণ হারে তুমি ঋণ নিতে পারবে, এই টাইপের একটা পলিসি তারা ফলো করে। এখন ওই প্রান্তিক হারটাকে কি করে দিয়েছে, তোমার কমিয়ে দিয়েছে, যে এতটুকু টাকার পরিবর্তে তুমি ধরো 1 লাখ টাকার একটা জামানত দিলে তুমি হাইস্ট 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবা, ছিল একটা সময়, কিন্তু এখন সেটাকে 8 লক্ষ টাকা করে দিল। ওই যে প্রান্তিক হারটাকে একটু চেঞ্জ করে দিল, বুঝতে পেরেছো? ওকে, নৈতিক প্রয়োজনা, যে নৈতিক প্রয়োজনার মাধ্যমে কি করা যায়, ঋণ কর্মসূচিটাকে একটু করে কমানো যায়, বা বাজারে যে তোমার অতিরিক্ত মানি ফ্লো হচ্ছে সেটাকেও কি হয়ে যায়, একটু কমানো যায়। তো এই জিনিসগুলোর মাধ্যমে তোমার করা যায়, এগুলো সবগুলো গুণগত পদ্ধতি। ওকে, সংখ্যাত্মক পদ্ধতি হচ্ছে খোলা বাজার নীতি। কি খোলা বাজার নীতি? এখন অনেকের কাছে এটা অ্যাকচুয়ালি খুবই কনফিউশন যে খোলা বাজার নীতিটা আসলে কি। চলো তোমাদেরকে বুঝাই খোলা বাজার নীতিটা অ্যাকচুয়ালি কি হয়।
দেখো এই খোলা বাজার নীতি আমরা অনেক ব্যাংক সিকিউরিটিজ, তারপর হচ্ছে যে তোমার বিল, বিনিময় বিল, এইসব জিনিস ক্রয় করি, রাইট? সরকারি বিভিন্ন বন্ড, তারপর প্রাইস বন্ড, মানি বন্ড, এগুলো ক্রয় করি। এইগুলো কখন অ্যাকচুয়ালি মার্কেটে ছাড়া হয়? যখন দেখা যাচ্ছে যে তোমার মার্কেটে অতিরিক্ত কি হচ্ছে, মানি ফ্লো হচ্ছে, মুদ্রাস্ফীতিটা অনেক পরিমাণ বেড়ে গেছে, তখন সরকার কি করে, এই টাকাগুলো উঠাই নিতে চাইবে, রাইট? এখন তোমার কাছে আমার কাছে গিয়ে গিয়ে কি সরকার আসবে? কখনোই আসবে না। কি করবে সরকার? ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক কি করবে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলবে যে বাজারে তো মানি ফ্লো অনেক বেড়ে গেছে, তো এই সিকিউরিটিসগুলো তখন সরকারি ছাড়বে, বিভিন্ন সরকারি বন্ড, তারপর সিকিউরিটিস, এগুলো ছাড়ে মার্কেটে। এগুলো মার্কেটে ছাড়লে কি হয় দেখো, তোমার এগুলো বাণিজ্যিক ব্যাংকে কিনতে হয়। বাণিজ্যিক ব্যাংকে কিনা মানে বাণিজ্যিক ব্যাংক থেকে টাকাটা কোথায় চলে যাও, কেন্দ্রীয় ব্যাংকে চলে যাওয়া। আর বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে কি চলে আসে, একটা সার্টিফিকেট বা একটা দলিল চলে আসে, রাইট? ওদের কাছে তো টাকা নাই। ওদের কাছে যেহেতু টাকা নাই, তুমি আমি যখন সাধারণ পাবলিক ব্যাংকে যাব, ব্যাংক কি বলবে, আমাদের কাছে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই, রাইট? এটা যখন বলবে তখন তুমি টাকাটা কি করতে পারছো না, উত্তোলন করতে পারছো না। তো আলটিমেটলি তুমি তো একটা জিনিস হয়তো বা ইনস্ট্যান্ট তোমার কিনতে মন চাচ্ছিল, এখন মনে যাচ্ছিল, বাট ওই যে টাকাটা তুমি পাওনি, তুমি পরে কিনবা এটা চিন্তা করলা, কিন্তু পরে গিয়ে দেখবা যে এটা তোমার প্রয়োজনই ছিল না, তুমি অহেতুক তুমি কিনতে চেয়েছো। এরকম আমাদের অনেক কিছু হয়, ইনস্ট্যান্ট দেখলে ভালো লাগে কিন্তু পরবর্তীতে আর ওইটার প্রয়োজনই নেই, আমরা অপ্রয়োজনীয় অনেক জিনিস কিনি। তো এই জিনিসটা তোমার কি হয়, তোমার রোধ হয়, বা তোমার এই খোলা বাজার নীতির কারণে মার্কেটের টাকার ফ্লোটা আলটিমেটলি কমে যায়। এই টাকা ফ্লো কমে যাওয়া মানে মুদ্রাস্ফীতিটা একটু হলেও কমে যাওয়া। বুঝে আসছে খোলা বাজার নীতিটা কি? এবার যখন দেখে মার্কেটে আবারও টাকার প্রয়োজন, বাজারে টাকার ফ্লোটা অনেক বেশি কমে গেছে, তখন কি করে সরকারগুলো এই সিকিউরিটিসগুলো আবার রিপারচেস করে নেয়, তখন ওই দলিলগুলো কিনে নেয় আবার, এবং টাকাটা কি বাণিজ্যিক ব্যাংকদেরকে দিয়ে দেয়। তখন আবার মার্কেটে কি হয়ে যায়, ইকোনমিতে আবারও টাকা চলে আসে। বুঝতে পেরেছো এই জিনিসগুলো কিভাবে কাজ করে? ওকে, এসএলআর, এসএলআর এর পুনরূপ কি? ওকে, এক মিনিট। ওকে, এসএলআর এর পুনরূপ কি? স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। কি স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও? যে রেশিওটা তোমার দরকার, তোমার তারল্য হিসেবে দরকার, সোজা কথা তারল্য হিসেবে যেটা দরকার, ব্যাংকে একটা নির্দিষ্ট পার্সেন্ট রেশিও তোমাকে জমা রাখতে হয়। তুমি ধরো 10 লক্ষ টাকা জমা রাখলে, সেই 10 লক্ষ টাকার তুমি সবগুলোই ব্যাংক তোমার ইনভেস্ট করতে পারবে না। তোমার 10 লক্ষ টাকা তোমার একটা নির্দিষ্ট পোর্শন কি করতে হবে, ব্যাংকে জমা রেখে তারপর বাকিটা তোমার বিনিয়োগ করতে পারবে ব্যাংক। ওই জিনিসটাই হচ্ছে যে তোমার স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, এসএলআর। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ভোক্তাদের কিস্তিতে দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ডাউন পেমেন্টের পরিমাণ বৃদ্ধি, দেখো কি বলেছে, বৃদ্ধি, এবং কিস্তির সংখ্যা হ্রাস। কি বলেছে, ডাউন পেমেন্ট যেটা তোমার প্রথমে দিতে হতো ওইটাকে কি করে দিয়েছে, রাইজ করে দিয়েছে, এবং তোমার কিস্তির সংখ্যা, নাম্বার অফ তোমার কিস্তির সংখ্যা, এটাকে কি করে দিয়েছে, হ্রাস করে দিয়েছে। আগে তুমি 10 কিস্তিতে পেমেন্ট করতে, এখন তোমাকে বললো যে না, আপনাকে 8 কিস্তিতে পেমেন্ট করতে হবে, রাইট? এটা কমিয়ে দিয়েছে। তখন ব্যাংকগুলোর নির্দেশনা দেয়। এটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে কোন নীতির মধ্যে পড়েছে? এটা অ্যাকচুয়ালি এই যে ভোগ্য ঋণ নিয়ন্ত্রণ, এই যে বিভিন্ন ভোগ পণ্যের ক্ষেত্রে কিন্তু, বা তোমার বিভিন্ন দ্রব্য, বড় বড় দ্রব্য, গাড়ি এবং ফ্রিজ, এই টাইপের রেফ্রিজারেটর, এই টাইপের জিনিসগুলোতে কিন্তু এরকম কিস্তির মাধ্যমে, ডাউন পেমেন্টের মাধ্যমে আমরা নিতে পারি, এসি, এই জিনিসগুলো, রাইট? তখন সরকার কি বললো, এই ডাউন পেমেন্টের পরিমাণ তোমার প্রথমে তুমি 10,000 টাকা দিয়ে কি করতে পারতে, এই জিনিসগুলো নিতে পারতে। 1 লক্ষ টাকার জিনিস তুমি ডাউন পেমেন্ট 10,000 টাকা দিয়ে তারপর তুমি কি করতে পারতে, এগুলো পারচেস করতে পারতে, এবং তুমি এখানে লেখা থাকতো যে তোমাকে 10 কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। এখন তোমাকে ডাউন পেমেন্টের পরিমাণ ধরে 10,000 টাকাটাকে 20,000 টাকায় নিল, তোমাকে প্রথমেই 20,000 টাকা জমা দিতে হবে, এবং তারপরে কি বললো সরকার, যে আপনাকে 8 কিস্তির মাধ্যমে, ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর দ্বারা এটা প্রকাশ করে, তোমাকে 8 কিস্তির মাধ্যমে দিতে হবে, ঠিক আছে? তখন তুমি কি করবে, এই জিনিসটা এখন নিবে না, পরে নিবে, এই টাইপের একটা মনস্থির করো। তো এর মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করা যায়, এটাই ভোগ্য ঋণ নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছো? ওকে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের নির্বাচনমূলক পদ্ধতি। কি বলেছে, নির্বাচনমূলক পদ্ধতি। এই যে দেখো, ঋণ বরাদ্দকরণ নীতি, ঋণের বরাদ্দকরণ নীতি হচ্ছে নির্বাচনমূলক। দেখো, ব্যাংক হার নীতি, এগুলো সবগুলো কি সংখ্যাত্মক। ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, এগুলো সবগুলো মানে সংখ্যাত্মক পদ্ধতি, আর এটা হচ্ছে নির্বাচনমূলক পদ্ধতি বা গুণগত পদ্ধতি যেটাকে বলা হয়। তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মূলধনের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা রাখে তাকে কি বলে বলো তো? এই যে নগদ জমার অনুপাত, এসএলআর। বুঝতে পেরেছো? ওই এসএলআর।
নিকাশ ঘর ব্যবস্থা প্রথম চালু হয় কোন দেশে? আমরা সবাই জানি কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের কাজ করে, কিন্তু এইটা কোথায় সর্বপ্রথম তোমার স্টাবলিশ হয় বা এটা প্রথম কোথায় চালু হয়? কোথায়? যুক্তরাজ্যে, ইউকেতে, ওকে, ইউনাইটেড কিংডমে। নিকাশ ঘরের বৈশিষ্ট্য কি? এবার আসলে নিকাশ ঘরের বৈশিষ্ট্য কি? এটি একটি আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্থল। হ্যাঁ, ঠিক আছে। এটি প্রত্যাহিক লেনদেনের নিষ্পত্তির ব্যবস্থা করে। এটি কেন্দ্রীয় ব্যাংকের পাওনা আদায় পদ্ধতি না। কেন্দ্রীয় ব্যাংক পাওনা আদায়ের পদ্ধতি এটা না, নিকাশ ঘর। তাহলে 1 ও 2 সঠিক উত্তর কি? 1 ও 2। বুঝতে পেরেছো? ওকে। BACPS এর পূর্ণরূপ কি? এটা আমাদের জানতে হবে। BACPS বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। কি? বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। কেন মোটামুটি সব জায়গায় কিন্তু এই জিনিসটা আছে। কি পার্থক্য দেখো, এখানে অটোমেটেড, এখানে অটোমেটিক। এখানে দেখো প্রসেসিং সিস্টেম, তোমার অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, দেখো এখানে প্রকিউরিং সিস্টেম। দেখছো জিনিসগুলোতে একটু না একটু করে পার্থক্য আছে, তো এটা তোমাকে সূক্ষ্মভাবে একটু দেখতে হবে, ভালো করে দেখে তারপর তোমাকে আনসার করতে হবে। ওকে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ BACH? ওই যে চেক প্রসেসিং সিস্টেম ওইখান থেকে কিন্তু আসছে। ওই প্রসেসিং সিস্টেমটা কোন হাউস করে? বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। কি? বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। দেখো এখানে অটোমেটেড ক্যাশ না, ক্লিয়ারিং। দেখো ক্লিয়ারিং হাউস তোমার, এটা অথরিটি। দেখো এখানে অথরিটি, এই দুইটা জায়গায়, এই অপশন দুইটাতে অথরিটিতে ভুল আছে, এটা হবে অটোমেটেড। বুঝতে পেরেছো? ওকে। কোন ব্যাংক সর্বাগ্রে নিকাশ ঘর ব্যবস্থা প্রচলন করে? এবার আসো যে কোন দেশে হয়েছিল? যুক্তরাজ্যে। কোন ব্যাংক করেছিল? এই দেখো ব্যাংক অফ ইংল্যান্ড। কোন ব্যাংক করেছিল? ব্যাংক অফ ইংল্যান্ড করেছিল। এবার আসো আমাদের মোটামুটি প্রথম অধ্যায়টা শেষ। এবার আসো থার্ড অধ্যায়, যেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? আমরা সবাই জানি বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? জনকল্যাণ। সেটাও আমরা জানি। কোন ব্যাংক মাদার অফ মডার্ন ব্যাংক নামে অভিহিত করা হয়? কোন ব্যাংকে? অবশ্যই বাণিজ্যিক ব্যাংকে কি বলা হয়? মাদার অফ মডার্ন ব্যাংক বলা হয়। বাণিজ্যিক ব্যাংককে অর্থবাজারের মধ্যমণি বলা হয়। অর্থবাজারের মধ্যমণি কেন বলা হয়? এই যে তোমাদেরকে পড়িয়েছিলাম অর্থবাজার আর মূলধন বাজার, মানে মুদ্রা বাজার আর মূলধন বাজার, সেই জিনিসটা তো মনে আছে। এখন এই যে অর্থবাজারের মধ্যমণি কেন বলা হচ্ছে? স্বল্প মেয়াদী ঋণের চাহিদা মেটায়। অর্থবাজার যেহেতু স্বল্প মেয়াদী কাজগুলো করে, রাইট, তাহলে অবশ্যই স্বল্প মেয়াদী কি হবে? ঋণের চাহিদা মেটাবে। নোট ছাপিয়ে ভূমিকা রাখে না, বাণিজ্যিক ব্যাংক তো নোট কখনোই ছাপায় না। নোট কে ছাপায়? কেন্দ্রীয় ব্যাংক ছাপায়। এবং ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে। ঋণ নিয়ন্ত্রণে তোমার সহায়তা করে বাণিজ্যিক ব্যাংকে। অর্থবাজারের মধ্যমণি বলা হয় কেন? এখানে সহায়তা করে না, হবে ঋণ নিয়ন্ত্রণ, ঋণ দানে সহায়তা করে। কিন্তু নিয়ন্ত্রণ শব্দটা না, এখানে দান হবে। অ্যাকচুয়ালি কি হবে? দান। তখন তোমার 1 ও 3 আনসার হবে, এখানে দান হবে। বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যাবলী হচ্ছে। এবার আসো বাণিজ্যিক ব্যাংক সাধারণ কি কি কাজ করে? আমানত গ্রহণ করে, ঋণ প্রদান করে, এই আমানত গ্রহণ করে ঋণ আমানত সৃষ্টি করে এবং ঋণ প্রদান করে এবং গোপনীয়তা রক্ষা করে। তোমার গোপনীয়তা রক্ষা করা ওদের বিশেষ কার্যাবলীর অন্তর্ভুক্ত, কিন্তু 1 ও 2 হচ্ছে ওদের সাধারণ কার্যাবলী। ওকে। বাণিজ্যিক ব্যাংক কোনটি ইস্যু করে? অবশ্যই বাণিজ্যিক ব্যাংক কি ইস্যু করে বলো তো? তোমার প্রত্যয়পত্র, LC, লেটার অফ ক্রেডিট দেয়, রাইট, লেটার অফ ক্রেডিট দেয়। কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? কোনটা বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? আমানত গ্রহণ করা অবশ্যই বাণিজ্যিক ব্যাংকের কাজ। মূলধন গঠন করা অবশ্যই কাজ। ঋণ দান করা সেটাও বাণিজ্যিক ব্যাংকের কাজ। কিন্তু নোট ছাপানো হচ্ছে যে কার কাজ বলো তো? সেন্ট্রাল ব্যাংকের। ওকে, কেন্দ্রীয় ব্যাংকের কাজ। নোট ছাপানো কার কাজ? কেন্দ্রীয় ব্যাংকের কাজ। নগদ সঞ্চিতির হার 10%, প্রাথমিক আমানত 100 টাকা এবং অন্যান্য সকল শর্ত বজায় থাকলে মোট কত টাকা ঋণ আমানত সৃষ্টি হবে? এখানে একটা ছোট্ট ম্যাথ আসছে, কি? তোমার ঋণ আমানত সৃষ্টি। ওকে, ঋণ আমানত, ঋণ আমানত সৃষ্টি, এই জিনিসটা তোমার বুঝার জন্য তোমাকে প্রথমে এই দুইটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে কত পার্সেন্ট, এবং তোমার আরেকটা হচ্ছে যে তোমার কত টাকা তুমি জমা দিচ্ছ ওইটার উপর। দেখো তাহলে 10% আমি পেলাম, তাহলে 10% আমি পেলাম, এবং পেলাম আমানত এখানে কত টাকা? 100 টাকা। তুমি 100 টাকা আমানত দিবা, এর বিপরীতে তুমি ঋণ নিবা। তাহলে অন্যান্য যদি সকল শর্ত বজায় থাকে, তাহলে আমি কত টাকা ঋণ নিচ্ছি ওইটা ইন্টু 1 আমার 10%। সব ইংরেজিতে লিখছি, তাহলে এটাও ইংরেজিতে লিখি। 100 ইন্টু 1/10%, মানে তুমি কত টাকা নিচ্ছ ওইটা ইন্টু 1 তোমার পার্সেন্টেজ। এইটাই তোমার সূত্র। এটা দিলে তোমার কত আসবে? হাইস্ট তুমি 1000 টাকা, কত? 1000 টাকা পর্যন্ত তুমি ঋণ নিতে পারবা। বুঝতে পারছো? ওকে।
তুমি তোমরা এটা ক্যালকুলেশন করবা, দেখবে 1000 আসবে 1/10% করলে। আরও একটা আসছে, এখানে রূপসা ব্যাংক জনাব ইব্রাহিমকে 25,000 টাকা ঋণ মঞ্জুর করলো। এই অর্থ ইব্রাহিমকে নগদ না দিয়ে তার আমানত হিসেবে স্থানান্তর করা হয়। রূপসা ব্যাংক বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি এসএলআর হিসেবে 20% অর্থ সংরক্ষণ করে থাকে। তাহলে কি পরিমাণ ঋণ আমানত সৃষ্টি করতে পারবে? সেম জিনিস, ঋণ আমানত সৃষ্টি করার জন্য বলতো প্রথমে তোমার এই যে 25,000 টাকা ওইটাকে নিলাম ইন্টু 1 তোমার কত পার্সেন্ট, তোমার 20%, রাইট? তাহলে তোমার এখানে তোমার 25,000 আর এখানে তোমার 5 আসবে, তো 5×25 অ্যাকচুয়ালি 125, আর এখানে তোমার টোটাল এই টাকার উপরে কি করতে পারবে ওরা, অর্থটা ঋণ আমানতটা সৃষ্টি করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে তোমার কত টাকা তুমি জমা দিচ্ছ এবং তোমার কত পার্সেন্ট করে করছো ওইটার উপর ডিপেন্ড করে এটা আসে অ্যাকচুয়ালি। ঋণ আমানত বলতো কতটুকু, 1,25,000 টাকা পর্যন্ত ঋণ আমানত সৃষ্টি করা যাবে। উদ্দীপকে রূপসা ব্যাংক যে পদ্ধতিতে ঋণ আমানত সৃষ্টি করেছে তার শর্তাবলী হলো, কি বলেছে? রূপসা ব্যাংক যে পদ্ধতিতে ঋণ আমানত সৃষ্টি করেছে তার কি এক শর্তাবলী আছে। দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংক এবং তাদের অসংখ্য শাখা থাকতে হবে, দেশে সুষ্ঠু ও সঠিক মুদ্রাবাজারের উপস্থিতি থাকতে হবে, ব্যাংকের মাধ্যমে লেনদেনে জনগণের অভ্যস্ত হতে হবে। সবগুলোই বাণিজ্যিক ব্যাংকগুলো এগুলো সবগুলোই করতে হবে, সব শর্তই প্রকাশ করতে হবে। কেমন? বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে নগদ ঋণ দিয়ে প্রদত্ত ঋণ আমানতে রেখে নতুন ঋণ প্রদান করে। কিভাবে করে বলতো? প্রদত্ত ঋণে আমানত রেখে এবং নতুন ঋণ প্রদান করে, এই দুইভাবে ঋণ আমানতটা সৃষ্টি করা যায়। এর পরবর্তীতে আসো ব্যাংক হিসাব। এখানে অধ্যায় 3 না, ওইখানে একটু ভুল আসছিল, ওখানে অধ্যায় 2 হবে, এটা হচ্ছে অধ্যায় 3। ওকে, ব্যাংক হিসাব। আসলে এখানে আমরা 3 ধরনের হিসাব করব মেইনলি, একটা হচ্ছে যে চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং তোমার আইটিকে স্থায়ী হিসাব। এই হিসাবগুলো কি একদম শর্টকাটে যদি বলে দিই, চলতি হিসাব হচ্ছে যে তোমার আমরা ডেইলি যেই টাকা উত্তোলন করতে পারি, টাকা জমা দিতে পারি, এই ধরনের হিসাবগুলো চলতি হিসাব। সঞ্চয়ী হিসাব হচ্ছে এখানে সুদ প্রদান করা হয়। দেখো, চলতি হিসাবে, সঞ্চয় হিসাবে এবং স্থায়ী হিসাবে কোন হিসাবগুলোতে তোমার সুদ প্রদান করা হয়? চলতি হিসাবে সুদ দেয় না, কিন্তু সঞ্চয় হিসাবে এবং স্থায়ী হিসাবে কি করা হয়? তোমার সুদ প্রদান করা হয়। বুঝতে পেরেছো তোমরা? এই চলতি হিসাবে সুদ দেয় না, কিন্তু এটার অন্য আলাদা কিছু ফ্যাসিলিটি আছে। প্রথম হচ্ছে যে ব্যাংক জমা অতিরিক্ত তোমার উত্তোলন করার সুযোগ থাকে এখানে। কেমন? তুমি জমা একটা রেখেছিলে, এর থেকেও বেশি তুমি কি করতে পারবা? উত্তোলন করতে পারবা, রাইট? এখানে KYC, নো ইওর কাস্টমার, রাইট? K ফর নো, Y ফর ইওর, C ফর কাস্টমার। ওকে, নো ইওর কাস্টমার এর পূর্ণরূপ কি দেখো? নো ইওর, আচ্ছা, কনজিউমার, কোম্পানি, ক্রেডিটর, কাস্টমার, রাইট? তাহলে কাস্টমার হবে। মানি লন্ডারিং ও অবৈধ লেনদেন বন্ধের জন্য হিসাব খোলার সময় ব্যাংক কর্তৃক সরবরাহকৃত যে ফর্মটি গ্রাহককে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়। অনেক বড় একটা প্রশ্ন। সোজা কথা যে ব্যাংকে তোমার কোনো একটা হিসাব ওপেন করার জন্য প্রথমে যে ফর্মটা তোমাকে দেওয়া হয় সেটা কি বলতো? নো ইওর কাস্টমার ফর্ম, KYC ফর্ম। আমরা সবাই যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলি, অ্যাটলিস্ট আমাদের সবার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, রাইট? হয়তোবা নিজের না, হয়তোবা বাবার, বাট তোমার অ্যাফিলিয়েটেড, তুমি কেউ বৃত্তি পেয়েছে এই কারণে খুলে বা কেউ অন্যান্য কারণে খুলে, কারণ সবার একটা না একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে তোমার প্রথমে যে ফর্মটা পূরণ করতে দেয় ওইটা হচ্ছে নো ইওর কাস্টমার ফর্ম। নমুনা স্বাক্ষর কার্ডে অন্তর্ভুক্ত বিষয়। এবার আসে নমুনা স্বাক্ষর কার্ডে কি কি অন্তর্ভুক্ত থাকে? হিসাবের শিরোনাম থাকে, স্বাক্ষরকারের নাম, নমুনা, দস্তখত থাকে, কিন্তু নমিনির কোনো জিনিস সেখানে থাকে না। কি হয় না? কোনো জিনিস এখানে থাকে না। ওকে, একটি ব্যাংক হিসাব বন্ধ হয়ে যায় আদালত নির্দেশ পেলে, গ্রাহক ইচ্ছা পোষণ করলে, ব্যাংক ইচ্ছা পোষণ করলে। বলতো কখন কখন বন্ধ হয়? আদালত কর্তৃক ফ্রিজ হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, গ্রাহক ইচ্ছে করলে বন্ধ হয় এবং ব্যাংক চাইলেও বন্ধ করে দিতে পারে। ওকে, নিচের কোন হিসাব সুদের হার সবচেয়ে বেশি কম? এই যে দেখো, চলতি হিসাবে তোমার সুদের হার তেমন নেই বললেই চলে, বা খুবই সামান্য পরিমাণ কি দেয়, তোমার সুদ দেয়, কিন্তু এর থেকে অতিরিক্ত কিছু ফ্যাসিলিটিস দেয়, জমা অতিরিক্ত উত্তোলনের সুযোগ থাকে এখানে। K&Q লিমিটেড একটি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশে বিক্রয় করেন। প্রতিষ্ঠানটি এমন একটি ব্যাংক হিসাব খুলতে চান যার মাধ্যমে প্রয়োজনে জমা অতিরিক্ত অর্থ উত্তোলন করা যায়। প্রতিষ্ঠানটির জন্য কোন হিসাব উপযোগী?
বিদেশ থেকে পণ্য আমদানি করছে, দেশে বিক্রয় করছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, রাইট? ব্যবসায়িক প্রতিষ্ঠান। এমনই একটি ব্যাংক হিসাব খুলতে চান, তো আমরা জানি যে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কোন হিসাব খোলা সব থেকে বেশি যুক্তিযুক্ত বলতো? অবশ্যই চলতি হিসাব, কারণ ওর প্রতিদিন লেনদেন হয়। যে হিসাবগুলোতে প্রতিদিন লেনদেন হয় তাদের জন্য তোমার চলতি হিসাবই যুক্তিযুক্ত। কিন্তু যাদের একটা নির্দিষ্ট সময় পর পর, যেমন মাসিক অন্তর অন্তর তোমার বেতন আসে, চাকরিজীবী, তাদের জন্য, স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে সঞ্চয় হিসাব। এবং যারা এককালীন অনেক টাকা জমা রাখতে চায় তাদের জন্য কি? স্থায়ী হিসাব। বুঝতে পেরেছো? ওকে। ব্যাংক হিসাব খোলার জন্য প্রতিষ্ঠানটি কি প্রয়োজন বলো তো? একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলার জন্য অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তিপত্রটা এবং তার ট্রেড লাইসেন্সটা। স্মারকলিপির দরকার নাই, কারণ দেখো স্মারকলিপি দেখে ট্রেড লাইসেন্স দেয়, রাইট? ইউনিয়ন পরিষদের মানুষ বা তোমার পৌরসভা, মেয়র, তারা হচ্ছে যে কি করে, ট্রেড লাইসেন্সগুলো যে প্রোভাইড করে, এগুলো স্মারকলিপি এই জিনিসগুলো চেক করেই তোমার ট্রেড লাইসেন্স দেয়। তো সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকলে স্মারকলিপির দরকার নেই। কোন ধরনের হিসাব শিক্ষক ও ছাত্রছাত্রীর জন্য অধিকতর উপযোগী বলতো? এই যে শিক্ষক এবং ছাত্রছাত্রী, ওরা কিন্তু একটা নির্দিষ্ট মাস পর পর কি পায়? বেতন পায়। 1 মাস পর পর বেতন পায়। তাহলে ওদের জন্য হচ্ছে যে তোমার কি দরকার? সঞ্চয় হিসাব দরকার। কি দরকার? সঞ্চয় হিসাব দরকার। ব্যাংক কত ধরনের হিসাব পরিচালনা করে? কয় ধরনের? মেইনলি 3 ধরনের। ব্যাংক মেইনলি 3 ধরনের হিসাব প্রকাশ তোমার চালু করে, এবং এর বাইরে অনেক ধরনের ওরা হিসাব চালু করে। জনাব জামাল প্রথমে কোন ধরনের হিসাব খোলেন? এখানে উদ্দীপকটা মিসিং, রাইট? হ্যাঁ, এখানে উদ্দীপকটা দেয় না অ্যাকচুয়ালি। তোমার প্রথমে হয়তো বা চলতি, উদ্দীপকটা এমন ছিল তোমার, সে একজন ব্যবসায়ী ছিল। আচ্ছা আমি বলে দিচ্ছি, ও একজন ব্যবসায়ী ছিল, ওর জন্য কোন ধরনের হিসাবটা তোমার যুক্তিযুক্ত, তাহলে চলতি হিসাবটা। এবং এরপরে একটা লাইন ছিল যে তার ফ্যামিলির অন্যান্য মেম্বারসরা হচ্ছে চাকরিজীবী, তাহলে ওদের জন্য কোন ধরনের, পরবর্তীতে কোন ধরনের হিসাব খোলার পরামর্শ দিয়েছিল? অবশ্যই সঞ্চয়, যেহেতু চাকরিজীবী তাদের জন্য হচ্ছে সঞ্চয় হিসাবটা খোলা যুক্তিযুক্ত। ওকে। চলতি হিসাবে গ্রাহকদের ব্যাংক সুদ না দেওয়ার কারণ কি? দেখো এই হিসাব গ্রাহকরা কখনোই অলস অর্থ তাদের হিসেবে ফেলে রাখে না। অবশ্যই যেহেতু প্রতিদিন লেনদেন করে, এই হিসাবের মাধ্যমে সংগৃহীত অর্থ কার্যত ব্যাংক বিনিয়োগ করতে পারে না। অবশ্যই এটা ব্যাংক বিনিয়োগ করতে পারছে না। এই হিসাবে গ্রাহকরা সুদের লেনদেন পছন্দ করে না। এটা তো কখনো হয় না। আমাদেরকে যদি এক্সট্রা করে কিছু লভ্যাংশ দেওয়া হয়, অবশ্যই আমরা সেটা নিব। কেন নিব না? তাহলে আমরা যেহেতু ব্যাংকে জমা রাখছি, কোনো না কোনো পারপাসই তো রেখেছি, রাইট? একটু সুদ পাবো ওই আশায়, তাহলে সুদ পছন্দ করেন এমনটা তো আসলে হয় না। ব্যাংক জমা অতিরিক্তের সুযোগ থাকে কোন হিসাবে? আমি বারবার বলে আসি, ব্যাংক জমা অতিরিক্তের সুযোগ থাকে কোনটায়? চলতি হিসেবে থাকে, রাইট? একজন গ্রাহকের নিকট ব্যাংক হিসাব নির্বাচনের বিবেচ্য বিষয় কি? একজন গ্রাহক যদি তোমার ব্যাংক হিসাবটা খুলতে চায়, তাহলে ওকে কি কি জিনিস মাথায় আনতে হবে? দেখো ব্যাংকের অবস্থান, গ্রাহকের পেশা, গ্রাহকের পেশা 2বার আসছে না, এটা তো গ্রাহকের পেশা থাকার কথা না। দেখো এখানে অপশনটা একটু তোমার চেঞ্জেস আসবে, ব্যাংকের অবস্থান এবং ব্যাংকের তোমার শাখা, মেবি এখানে শাখা ছিল এই টাইপের, বা সুযোগ সুবিধা এই টাইপের কিছু ছিল। বুঝতে পারছো? গ্রাহকের পেশাটা এখানে ম্যাটার করে না, ব্যাংকের অবস্থান, তার কোয়ালিটি, তার সার্ভিস কোয়ালিটি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে। দেখো এখন একটা ব্যাংকে তুমি গেলা, কিন্তু ওখানে যে বসে আছে সে এত ধীরে ধীরে কাজ করে যে তোমার বিরক্ত হয়ে যায়, এবং পিছনে অনেক বড় একটা লম্বা লাইন লেগে যায়। তুমি এই ধরনের ব্যাংকে কি তুমি তোমার হিসাব খুলতে চাইবে? কখনোই না। তুমি কি করবে? অন্য আরেকটা ব্যাংকে যেখানে খুব দ্রুত কাজ করে ওই ধরনের ব্যাংকে তুমি হিসাবটা খুলবে। তো এই জিনিসটা গ্রাহককে বিবেচনায় রাখতে হয়। কেমন? ব্যাংক মক্কেলের হিসাবে গোপনীয়তা প্রকাশ করতে পারে কখন? মক্কেলের নির্দেশে, আদালতের নির্দেশে, জাতীয় স্বার্থে। অবশ্যই মক্কেলের নির্দেশ দিলে তখন তুমি তোমার ব্যাংক হিসাবের ডিটেলসগুলো তুমি অন্য কাউকে শেয়ার করতে পারবা, কত টাকা জমা আছে এই জিনিসগুলো, এবং আদালতের নির্দেশ দিলে, এবং জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য, তিনটা ক্ষেত্রে তুমি কি করতে পারবা? গোপনীয়তাটা প্রকাশ করতে পারবা, আদারওয়াইজ পারবে না। এবার পঞ্চম অধ্যায় হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এই চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি একটু ছোট, আর এখানে কথাবার্তা বলতে এই মেইন টপিক যেগুলো সেগুলো আমি তোমাদেরকে কভার করার চেষ্টা করেছি। কারণ দেখো তোমার হাতে কিন্তু সময়টা খুবই কম। এই খুব কম সময়ের মধ্যে যদি যে জিনিসগুলো অপ্রয়োজনীয় বা যে জিনিসগুলো একটু লেস ইম্পর্টেন্ট ওগুলোর দিকে তুমি মনোযোগ দাও, তাহলে কিন্তু তোমার এই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার মাথা থেকে ছুটে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি চেয়েছি এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর টপ এমসিকিউগুলো চুজ করার জন্য, পিক করে তারপর তোমাদেরকে এখানে পড়াচ্ছি, রাইট?
হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্য কি? এই দলিলটা লিখিত হতে পারে, যেহেতু দলিল বলেছে লিখিত হতে হবে। হস্তান্তরযোগ্য, যেহেতু হস্তান্তরযোগ্য বলেছে এটা হস্তান্তরযোগ্যতা থাকতে হবে এবং মেয়াদি হতে হবে। অবশ্যই তাকে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত হতে হবে, আনলিমিটেড হতে পারবে না। হস্তান্তর অযোগ্য, কি বলেছে? অযোগ্য ঋণের দলিল কোনটি? এবার দেখো এখানে হস্তান্তরযোগ্য চেক অবশ্যই তুমি হস্তান্তর করতে পারো, রাইট? দেখো বিনিময় বিলও তুমি কি করতে পারো? অন্য আরেকজনকে তুমি ট্রান্সফার করতে পারো। অ্যাকচুয়ালি হস্তান্তরযোগ্য ঋণের দলিলগুলো কি? অ্যাকচুয়ালি যে দলিলগুলো তুমি অন্য কাউকে কি করতে পারবে? পাস করতে পারবা। তোমার কাছে ছিল এই দলিলটা, তোমার রাইটটাও কি করতে পারছো? তুমি টাকা তোমার প্রয়োজন, তুমি এই দলিলগুলো ব্যাংকে বা অন্য কাউকে তুমি দিয়ে ভাঙিয়ে তুমি বর্তমানে তারল্য সংকট তুমি দূর করতে পারবা, রাইট? এই জিনিসগুলো হচ্ছে যেটা হস্তান্তরযোগ্য। চেক দিয়ে করা যায়, বিনিময় বিল দিয়ে করা যায়, প্রমিসরি নোট এগুলো দিয়েও করা যায়। কিন্তু পে অর্ডার হচ্ছে যে একটা নির্দিষ্ট ব্যক্তির নামে থাকে, রাইট? তাহলে তুমি এটা ব্যাংকে বা অন্য কাউকে দিয়ে তুমি কি করতে পারবে? ভাঙাতে পারবে না। এই জন্য এটা হস্তান্তর অযোগ্য। মিস্টার আরিফ আমদানি রপ্তানি ব্যবসা করেন এবং তিনি প্রাতিষ্ঠানিক কাজে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। অত্র ব্যবসায় তার প্রয়োজনীয় ঋণের দলিলগুলো, তাহলে তার সবসময় যেহেতু যাতায়াত করছে বিভিন্ন জায়গায়, তাহলে ব্যাংকের আজ্ঞাপত্র, প্রত্যয়পত্র, ভ্রমণকারীর চেক। কোন জিনিসগুলো দরকার বলো তো? ব্যাংকের আজ্ঞাপত্র এবং প্রত্যয়পত্র, লেটার অফ ক্রেডিট লাগবে। ভ্রমণকারীর চেক দরকার নাই। তোমার এমন নয় যে তুমি ভ্রমণ করছো তার মানে তোমাকে ভ্রমণকারীর চেক লাগবে, রাইট? দেশে প্রচলিত হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনটি কত সালের বলো তো সবাই? 1881 সালে। এই দেখো 1981, এখানে 1881 সালের হবে। কেমন? এটা অনেক আগের আইন। 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এইটা দেখো। এখন দেখো দুই ধরনের নোট আছে, একটা হচ্ছে সরকারি নোট আর এটা কি তোমার ব্যাংক নোট। সরকারি নোট এবং ব্যাংক নোট। এখন এই যে 1 টাকা 2 টাকা, 1 টাকার নোট এখন নাই, তোমার 2 টাকা 5 টাকা এই ধরনের নোটগুলোতে তোমার অর্থ সচিব স্বাক্ষর করে। এবং এই যে 10 টাকার উপরে যে নোটগুলো, ওইগুলোতে কে স্বাক্ষর করে বলো তো? গভর্নর স্বাক্ষর করে। তোমাদের কাছে যদি কারো কাছে 5 টাকা থাকে, যদি খেয়াল না করে থাকো, তোমরা 5 টাকাটা নাও, বের করো, বের করে দেখো যে তোমার ওখানে কার স্বাক্ষর আছে, অর্থ সচিবের স্বাক্ষর আছে নাকি গভর্নরের স্বাক্ষর। তুমি একই সাথে তুমি 5 টাকা বের করো এবং 10 টাকা বা 15-20 টাকার নোট যেটা আছে সেটা বের করে দেখতে পারো, ওইখানে দেখবে তোমার গভর্নরের স্বাক্ষর আছে। কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের স্বাক্ষরযুক্ত, এই দেখো কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের স্বাক্ষরযুক্ত নোটগুলো ব্যাংক নোট বলার যৌক্তিক কারণ কি? বলেছিলাম একটা হচ্ছে সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট, কারণ এখানে বাংলাদেশ ব্যাংকের একটা লোগো থাকে। কি থাকে? বাংলাদেশ ব্যাংকের লোগো থাকে। পে অর্ডারের বৈশিষ্ট্য কি? এটা একটা হস্তান্তর অযোগ্য ঋণের দলিল। হ্যাঁ, এটা একটা হস্তান্তর অযোগ্য ঋণের দলিল, কারণ হচ্ছে যে এটা নির্দিষ্ট মালিকের কাছে যায়, এটা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। এটি প্রাপক ছাড়া অন্য কাউকে পরিশোধ করা যায় না। এতে আদিষ্ট একই ব্যাংকের একই শাখার হতে হয়, অবশ্যই তিনটাই। কারণ তোমার আদেশটা যে দিচ্ছে এবং আদিষ্ট ওই একই ব্যাংকে থাকতে হবে, ওই একই ব্যাংকে তার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে তোমার পে অর্ডারটা হবে। গ্রাহক প্রতি গ্রাহকের অর্থ পরিশোধের লিখিত আদেশকে কি বলে বলো তো? ব্যাংকের প্রতি গ্রাহককে লিখিত আদেশকে চেক বলে। এটা আমরা একদম ছোটকাল থেকে বুঝছি, ছোটকাল বলতে ক্লাস 9-10 থেকে। ক্লাস 9-এ আমরা এই জিনিসগুলো জানি। চেক কত প্রকার, দাগ কাটা চেক, তারপর হচ্ছে যে সাধারণ চেক, এই জিনিসগুলো। তারপর হচ্ছে যে তোমার হিসাব কত প্রকার, চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, মেয়াদি হিসাব। এই যে জিনিসগুলো, মেয়াদি হিসাব কেন বলছি, তোমার স্থায়ী হিসাব, এই জিনিসগুলো কিন্তু আমরা ক্লাস 9 থেকে বেসিক জিনিসগুলো জানি। এটা বৈধ চেকের মেয়াদ কতদিন? একটা বৈধ চেকের মেয়াদ হচ্ছে 6 মাস বা 180 দিন। কয়দিন? 6 মাস বা 180 দিন। MIRC এর পূর্ণরূপ কি? MIRC ম্যাগনেটিক ইঙ্ক চেক রিকগনিশন। এটা রেজিস্ট্রেশন। রিকগনিশন কোথায় আছে? রিকগনিশন আছে এখানে, রেজিস্ট্রেশন এটা বাদ। এখানে রিকগনিশন আছে, এখানে রিকগনিশন। মানে ইঙ্ক আর চেক, দেখো ইঙ্ক আর ক্যারেক্টার, তাহলে বলো কোনটা? অবশ্যই ক্যারেক্টার রিকগনিশন হবে, ঠিক আছে? MIRC তে ক্যারেক্টার, চেক রিকগনিশন না, ক্যারেক্টার রিকগনিশন হবে। চেক হলো হস্তান্তরযোগ্য দলিল, অবশ্যই এটা হস্তান্তর করা যায়, চাইবে মাত্র অর্থ পরিশোধের নির্দেশ, অবশ্যই শর্তহীন লিখিত আদেশ, এইটাও ঠিক। তাহলে চেকের ক্ষেত্রে সবগুলোই সঠিক, বুঝতে পেরেছ? ওকে। বিশেষ ধাক্কাটা চেকের উদ্দেশ্য কি? তোমার জালিয়াতি রোধ করে। এটা প্রামাণ্য একটা দলিল, দ্রুত অর্থ সংগ্রহ করে। দ্রুত অর্থ সংগ্রহ করার জন্য যে তোমার ধাক্কাটা চেক লাগবে এমন কোনো না, নর্মাল চেকেও তুমি দ্রুত অর্থ সংগ্রহ করতে পারবা, কিন্তু তোমার জালিয়াতি রোধ হয় প্রামাণ্য দলিল হিসাবে, এটা একটা কাজ করে। এই জন্য বিশেষ ধাক্কাটা চেক তোমার দেওয়া হয়।
উদ্দীপকে ফয়সাল সাহেব 10 মে 2023 তারিখের একটি চেক 2 মে 2023 তারিখ ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক তাকে টাকা প্রদানে অস্বীকৃতি জানালো। দেখো তোমার কয় তারিখের চেক? 10 তারিখের চেক। তুমি 2 তারিখে যদি তুমি গিয়ে দেখাও তাহলে কি হবে? তাহলে এটা একটা অগ্রিম চেক বা পরবর্তী তারিখের চেক। পরবর্তী তারিখের চেক যদি এখন আসে তাহলে ওইটা চেকের অমর্যাদা হয়। ঠিক আছে, অমর্যাদার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে একটা। ব্যাংক টাকা প্রদানে অস্বীকৃতি জানানোর কারণ কি? ওই যে ব্যাংক কেন টাকা প্রদান করতে চায়নি বলতো? নির্ধারিত তারিখের পূর্বে চেকটি উপস্থাপন করার কারণে। ওকে ওকে। নতুন ধরনের MICR চেক কোন ঘর পূরণের প্রয়োজন পড়ে না? এই যে নতুন ধরনের MICR চেক যেগুলো আছে ওইগুলোই হচ্ছে সব কিছু মোটামুটি লেখা থাকে। যেমন দেখো, তারিখ, হিসাবের নং, আমানতকারী স্বাক্ষর। না, আমানতকারী স্বাক্ষরটা দেওয়া থাকে না, আর সবগুলোই দেওয়া থাকে মোটামুটি। টাকার পরিমাণও দেওয়া থাকে না, তারিখটাও তোমার চেঞ্জ ভেরিয়েবল, কিন্তু হিসাবের নং, তারপর হচ্ছে যে তার নাম, ঠিকানা, ওই জিনিসগুলো আগে পূরণ করতে হতে হাতে, এখন এগুলো দেওয়া থাকে। চেকের পক্ষগুলো, এখানে পক্ষগুলো হলো আদেষ্টা, উপদেষ্টা তো না, আদিষ্ট। আদেষ্টা আর আদিষ্ট, যে দিচ্ছে এবং যাকে দিচ্ছে। প্রেরক এবং প্রাপক যদি বলি সোজা কথায়, যে আমি দিচ্ছি এবং কাকে দিচ্ছি, আদেষ্টা আদিষ্ট। মিস্টার আলাল পাওনা বাবদ তার দেনাদারের নিকট থেকে 10,000 টাকার একটি চেক পেয়েছে, রাইট? চেকের বাম কোণে আড়াআড়ি দুটি দাগের মধ্যে অ্যান্ড কোং শব্দ দুটি লেখা আছে। তাহলে এটা কোন ধরনের চেক? এভাবে আড়াআড়ি করে যদি অ্যান্ড কোং লেখা থাকে এটা নর্মাল একটা সাধারণ দাগ কাটা চেক। কিন্তু যদি তোমার একদম স্পেসিফিক কোনো কোম্পানির নাম উল্লেখ, কোম্পানি কেন বলছি, স্পেসিফিক কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকতো তাহলে এটা বিশেষ দাগ কাটা চেক হয়ে যেত। কেমন? জনাব আজিম 15 দিন পর তারিখ দিয়ে নাজিমকে 20,000 টাকার একটা চেক দিল, এবং চেকটি কোন ধরনের চেক? অবশ্যই তোমার অগ্রিম চেক, কারণ তারিখের আগে তোমার চেক দিয়েছে, এমন একটা চেক দিয়েছে যে পরবর্তী একটা তারিখে তোমাকে উত্তোলন করতে হবে, তাহলে এটা একটা অগ্রিম চেক। দাগ কাটা চেক কার নিরাপত্তা নিশ্চিত করে? বলো তো, কার নিরাপত্তা নিশ্চিত করে? তোমার প্রাপক বা যে পাবে তার নিরাপত্তা নিশ্চিত করে। চেকে দাগ কাটা হয় কেন বলো তো? তোমার জালিয়াতি ও প্রতারণা রোধ করার জন্য। কারণ দাগ কাটা চেক থাকা মানে তোমার ব্যাংকের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে হবে। ওকে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে তোমার টাকাটা ট্রান্সফার হবে। এখন দেখো, যে ধরো তোমার একটা চেক, এই চেকটা তোমার হারিয়ে গেল, এবার কেউ একজন এটা উত্তোলন করলো, তাহলে এটা যেহেতু দাগ কাটা চেক, তাহলে অবশ্যই সে তার টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে, এবং তুমি যদি এটা খোঁজ খবর নাও এবং ব্যাংকে জানাও, ব্যাংক কর্তৃপক্ষ, তাহলে সে দেখে বলে দিতে পারবে যে এটা কার ব্যাংকে ট্রান্সফার হয়েছে টাকাটা। এই জন্য জালিয়াতি এবং প্রতারণাটা এখানে রোধ হয়। আদেশটা চেকের উল্টো পিঠে কোনো কিছু না লিখে শুধু স্বাক্ষর প্রদান করলে সেটি কি হবে? এটা হবে ফাঁকা অনুমোদন। কি হবে? ফাঁকা অনুমোদন। জাস্ট উল্টো পিঠে কিছু না লিখে তার একটা সিগনেচার প্রদান করলে এটা ফাঁকা অনুমোদন। যে কারণে চেকের অমর্যাদা হয়, আসো, তারিখ না লিখলে, অবশ্যই টাকার অঙ্ক না লিখলে, আমানতকারী স্বাক্ষর না থাকলে, তিনটা কারণে চেকের কি হয়? অমর্যাদা হয়। তিনটা কারণেই। বিনিময় বিলের পক্ষসমূহ হচ্ছে, এবার দেখো বিনিময় বিলের পক্ষসমূহ কি? সেম, তোমার আদেশটা, আদিষ্ট এবং আমানতদার, কোনটা হবে বলো তো? তোমার আদেশটা আর আদিষ্ট। এই যে বলেছিলাম চেকের ক্ষেত্রে যেটা আমানতকারী এবং তোমার এই যে বিনিময় বিল, এইগুলো তো চেকের মাধ্যমেই করা হয়, রাইট? প্রমিসারি নোট। প্রমিসারি নোট কি? অবশ্যই হস্তান্তরযোগ্য দলিল। এটাও কি করা যায়? হস্তান্তর করা যায়। তোমার করা যায় না কোনটা? পে অর্ডারটা করা যায় না। আসো অধ্যায়, সপ্তম অধ্যায়, ব্যাংক তহবিলের উৎস ও তার ব্যবহার। এবার এই যে ব্যাংক তহবিল, সেই কোথা থেকে আসে এবং এটা কিভাবে ইউজ হয়, ইউটিলাইজ হয়, ওই জিনিসগুলো জানবো। প্রথম প্রশ্ন, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে যে তহবিল সংগ্রহ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো কি করলো? শেয়ার বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহ করলো। এটাকে কি বলবে? সংরক্ষিত মূলধন বলবে, পরিশোধিত মূলধন। অবশ্যই এটা কি হবে? পরিশোধিত মূলধন হবে, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলো যে শেয়ার বিক্রয়ের মাধ্যমে, এটা যে ধরনের কোম্পানি হোক না কেন, তোমার শেয়ার বিক্রির মাধ্যমে যখন তহবিলটা সংগ্রহ করছে, এটা একটা পরিশোধিত মূলধন। এটা কোম্পানি হতে পারে, এটা ব্যাংকিং কোম্পানি আইন ওই অনুযায়ী পরিচালিত হয় 1991 সালের। ব্যাংক তহবিল বলতে বোঝায় নিজস্ব মূলধন ও সঞ্চিত তহবিল, নিজস্ব উৎস থেকে প্রাপ্ত অর্থ, ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন। তাহলে ব্যাংক তহবিল কিভাবে কিভাবে কালেক্ট করা যায় বলো তো? তোমার তিন ভাবেই, নিজস্ব মূলধনের মাধ্যমেও, সঞ্চিত তহবিলের মাধ্যমেও, নিজস্ব উৎস থেকেও তারা সংগ্রহ করতে পারে, এবং তারা শেয়ার মূলধন বিক্রির মাধ্যমে কি করতে পারে? কালেক্ট করতে পারে। তাহলে উত্তর কি আমার? তিনটাই।
এরপর কোনটি ব্যাংকের ঋণকৃত তহবিল? কি বলেছে দেখো, ঋণকৃত তহবিল। দেখ, পরিশোধিত মূলধন, সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি তো তাদের টাকা, বিধিবদ্ধ সঞ্চিতি না, গ্রাহকের আমানত। অবশ্যই তোমার এই যে ঋণকৃত তহবিল মানে ব্যাংক তার গ্রাহক থেকে যে টাকাগুলো কালেক্ট করে, এই যে ঋণকৃত আমানত, গ্রাহকের আমানত, এগুলো হচ্ছে যে তার ঋণকৃত তহবিল। এই তহবিলগুলোই তারা কি করে, বাইরে বিনিয়োগ করে। এরপর আসো, এরপর কি দেখতে পাচ্ছি আমরা, দেখো মধ্যমেয়াদী ঋণের মেয়াদ কত বছর? তাহলে আমরা জানি মধ্যমেয়াদী সবকিছু মেয়াদ 1 থেকে 5 বছর পর্যন্ত হয়, রাইট? তাহলে আমার উত্তর কি হবে, 1 থেকে 5 বছর। মিস্টার এ প্রাইম ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, আচ্ছা, তিনি তার তহবিলের অর্থ বিভিন্নভাবে ব্যবহারের মাধ্যমে মুনাফা অর্জনে সচেষ্ট হন। তিনি গ্রাহকদের রুচি চাহিদা বিবেচনা করে ব্যাংকে আগাম প্রদান করে। ব্যাংক তহবিলের কত ভাগ ব্যাংক আগাম খাতে ব্যবহার করবে? এটা আমরা অ্যাকচুয়ালি মুখস্থ জিনিস 60 থেকে 70%, বাকিটা কি করতে হয়, জমা রাখতে হয়। বাংলাদেশ সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড। কেমন, এই প্রশ্নটা 2বার চলে আসছে না। মিস্টার এ প্রাইম ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক, সেটা তো আমরা জানলাম। আগাম প্রদান করে, সেটাও আমরা জানলাম। উদ্দীপকে বর্ণিত ঋণটি গ্রহণের ফলে কি হবে? এই যে ঋণটা গ্রহণের ফলে বিনিময় হার বাড়বে, প্রতিষ্ঠানের সুনাম বাড়বে, নাকি দেশে কর্মস্থান হবে? তোমার প্রতিষ্ঠানের সুনাম বাড়বে, কারণ তিনি একজন ব্যবস্থাপনা পরিচালক এবং এই যে বিবেচনা করে যে আগাম জিনিসগুলো কি করছে, তিনি প্ল্যানিং করছে, এই জিনিসটার জন্য প্রতিষ্ঠানের সুনামটা বাড়বে এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, রাইট? ওকে, আসুন। লিওন কি? লিওনটা অ্যাকচুয়ালি কি? আমি যদি বলি, আমরা যে জামানতগুলো জমা রাখি, একটা ঋণ নেওয়ার জন্য আমরা কি করি, জামানতগুলো জমা রাখি, রাইট? সেই জামানতগুলোর উপর যে আমাদের অধিকার, ব্যাংক কর্তৃপক্ষের যে অধিকার, ওইটি হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমার লিওন। কি? সম্পত্তির উপর ঋণদাতার অধিকার। ঋণদাতা বলতে এখানে ব্যাংকে বোঝাচ্ছে স্পেসিফিক ভাবে, তাহলে ঋণ সম্পত্তির উপরে যে ঋণদাতার যে অধিকারটা থাকে ওইটি হচ্ছে যে লিওন। ওকে, বিক্রয়যোগ্যতার ভিত্তিতে ব্যাংকের নিকট কোন জামানতটি উত্তম? এখন দেখো, বিক্রয়যোগ্যতার ভিত্তিতে, তাহলে শেয়ার, অঙ্গীকার, ঋণপত্র এবং প্রাইজ বন্ড। এখানে একটু কনফ্লিক্ট আছে, দুইটা অপশনে। দেখো, শেয়ারটা না, তোমার জামানত না, অঙ্গীকারটাও না, এখানে ঋণপত্র আছে, আরেকটা হচ্ছে প্রাইজ বন্ড। দেখো, তুমি যদি অনেক বড় একটা অ্যামাউন্টের ঋণ নাও, সেক্ষেত্রে প্রাইজ বন্ডটা কিন্তু এতটা তোমার বড় একটা অ্যামাউন্ট কভার করে না, কিন্তু ঋণপত্রটা তোমার কি হয়, তোমার অনেক বড় একটা অ্যামাউন্টকে কভার করে। এখন দেখো, বিক্রয়যোগ্যতা, তাহলে ঋণপত্র বিক্রয় সব থেকে সহজ নাকি প্রাইজ বন্ড বিক্রি সব থেকে সহজ? ঋণপত্রটা একটু তুলনামূলকভাবে কঠিন, কিন্তু তোমার প্রাইজ বন্ডটা তুলনামূলকভাবে বিক্রি করাটা খুবই সহজ। তাহলে বিক্রয়যোগ্যতার ভিত্তিতে হচ্ছে যে তোমার প্রাইজ বন্ডটা সঠিক আনসার হবে, কিন্তু ওই শব্দটা যদি না থাকতো তাহলে ঋণপত্র হতো। এখানে তোমার ঋণপত্র দিয়েছে, কিন্তু ওই শব্দটা যদি না থাকতো তাহলে তাহলে ঋণপত্র হতো, কিন্তু নর্মাল কি হবে, প্রাইস বন্ড। এটা আমি দেখেছি, এটা অপশনটা এভাবেই রেখেছি কারণ তোমাকে এই জিনিসটা বোঝানোর দরকার ছিল, রাইট? তাহলে ঋণপত্রটা কখন হবে, ওই শব্দটা যদি উল্লেখ না থাকে। যদি শব্দটা উল্লেখ থাকে তাহলে প্রাইস বন্ডটা আনসার হবে। ওকে, এর পরবর্তী চ্যাপ্টার যে বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা, এইটা নিয়ে আমরা পড়াশোনা করব। দেখি, দেশে বিনিময় হার বৃদ্ধি পায় কখন? অ্যাকচুয়ালি দেশে বিনিময় হারটা বৃদ্ধি পাচ্ছে সুদের হার হ্রাস পেলে। সুদের হার বৃদ্ধি পেলে, মুদ্রাস্ফীতি হ্রাস পেলে। এখানে দেখো, সুদের হারটা হ্রাস পেলে তোমার বিনিময় হারটা কি হবে, বৃদ্ধি পাবে। কারণ তুমি সুদের হার যখন কম তোমার হ্রাস পায়, তুমি ব্যাংক থেকে অনেক টাকা নিতে পারছো এবং কম সুদ দিতে হচ্ছে, সেক্ষেত্রে মার্কেটে কিন্তু অনেক টাকা থাকবে, রাইট? তখন মার্কেটে যখন অনেক টাকা থাকবে তখন তোমার বিনিময়টা কি হবে, তোমার বৃদ্ধি পাবে। এবং মুদ্রাস্ফীতি হ্রাস পেলে, মুদ্রাস্ফীতি তোমার যদি হ্রাস পায় তখনও তোমার বিনিময়টা কি হয়, বৃদ্ধি হয়। কখন একটি দেশের মুদ্রা মূল্য ও বিনিময় হার বৃদ্ধি পায়? কখন একটা দেশের মুদ্রার মূল্য বৃদ্ধি পায়, আবার বিনিময় হারটা বৃদ্ধি পায়? মুদ্রার মূল্য বলেছে, মুদ্রার পরিমাণ বলেনি। তাহলে রপ্তানি বৃদ্ধি পেলে, দেখো রপ্তানি বৃদ্ধি পেলে কিন্তু তোমার অনেক আয় হয়, তাহলে মুদ্রার মূল্যটা তখন বাড়ে। আর মুদ্রার পরিমাণটা কিন্তু কম হয়, কিন্তু মুদ্রার ভ্যালুটা বেড়ে যায় যখন তোমার বেশি করে রপ্তানি হবে, ইম্পোর্ট এক্সপোর্ট হবে, তখন তোমার কিন্তু কারেন্সিটা অনেক রিজার্ভ থাকে, রাইট? ওই কারেন্সি রিজার্ভের কারণে তোমার বিনিময় হারটাও কি হয়, বৃদ্ধি পায়। বাংলাদেশে প্রতি বছর প্রচুর জ্বালানি তেল আমদানি করে। হঠাৎ করে একটি তেল ক্ষেত্র আবিষ্কার হওয়ায় তেলের আমদানি হ্রাস পায়। অন্য সকল বিষয় অপরিবর্তিত থাকলে কোনটি ঘটবে? দেখো, বৈদেশিক মুদ্রার মূল্য দেশীয় মুদ্রার বিপরীতে বৃদ্ধি পাবে, বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস পাবে, বৈদেশিক মুদ্রার যোগান
হ্রাস পাবে। দেখো যোগান অ্যাকচুয়ালি হ্রাস পায় না, যখন আমদানি তুমি কমাই দিচ্ছ তখন হচ্ছে তোমার যোগানটা আরো বেশি হবে, কারণ তোমার যেই কারেন্সিটা বর্তমানে ছিল ওইটা খরচ করতে হচ্ছে না। আমদানি করলে কিন্তু তোমার বৈদেশিক মুদ্রা অনেক কি হয়, খরচ হয়। তো সেক্ষেত্রে তোমার উত্তর কি হবে, বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস পাবে কিন্তু চাহিদা বৃদ্ধি পাবে। এখানে এখানে হ্রাস এবং এখানে হবে বৃদ্ধি, এখানে উত্তরটা হবে বৃদ্ধি। তখন গিয়ে তোমার যোগানটা বৃদ্ধি পাবে কিন্তু চাহিদা হ্রাস পাবে। বুঝতে পারছো? তোমার কিন্তু অনেক রিজার্ভ থাকবে এবং যোগানটা তোমার ওখানে একদম স্টেবল থাকবে, কিন্তু চাহিদাটা কি হবে, একটু হ্রাস পাবে। বৈদেশিক বিনিময় হার নির্ধারণের আধুনিক তত্ত্ব কোনটি? এটা আমরা সবাই জানি, এটা আধুনিক তত্ত্ব হচ্ছে চাহিদা ও যোগান তত্ত্ব। কোনটা? চাহিদা ও যোগান তত্ত্ব। ওই তত্ত্বতে কিন্তু এই জিনিসগুলোকে বিশ্লেষণ করা হয় যে কেন চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কেন যোগানটা বৃদ্ধি পাচ্ছে, কখন কি হয়, কখন বিনিময় হারটা উঠানামা করে। কেমন? ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বটির প্রবক্তাকে? ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের প্রবক্তা হচ্ছে গুস্তাভ ক্যাসেল। কে? তোমার ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব গুস্তাভ ক্যাসেল। এটা আমার মুখস্থ জিনিস। এই যে আমরা এভাবে করে মনে রাখতে পারি, ক্রয় দিয়ে ক, এখানে ক আছে, এখানে ক্যাসেল সাহেব আছে, ওভাবে করে তোমার কি করতে পারি, মনে রাখতে পারি। এরপর আসো, টি ব্যাংক সঞ্চিতা ট্রেডার্স এর প্রদেয় হিসাবকে অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। এক্ষেত্রে সঞ্চিতা ট্রেডার্স অর্থ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবে। ব্যাংকের এই নিশ্চয়তাটাকে অ্যাকচুয়ালি কি বলা হয় বলো তো? ব্যাংকের গ্যারান্টি। ওই যে তোমার এলসি টাইপের বলতে পারো, কারণ ব্যাংক যদি না দেয়, এই ব্যাংক যদি না দেয় কি হবে, ওই পার্সনটা যদি না দেয় আমি ব্যাংক হয়ে আপনাকে দিয়ে দিব টাকাটা। এটা অ্যাকচুয়ালি বহির্বিশ্বের সাথে লেনদেন করার ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, কারণ তুমি পার্সন, তোমাকে কেউ বিশ্বাস করবে না। বাহিরের দেশের মানুষ তোমাকে কেন বিশ্বাস করবে, যে তোমাকে আমদানি ইম্পোর্ট করছে বা এক্সপোর্ট করছে। সেক্ষেত্রে ব্যাংক কি করে, তোমার হয়ে কাজ করে, যে ও যদি না দেয় তাহলে আমি ব্যাংক আপনাকে টাকা দিব। কেমন? ওই জিনিসটা ব্যাংক গ্যারান্টি দেয়। প্রত্যয়পত্র খোলার ক্ষেত্রে কোন ব্যাংকের অনুমোদন প্রয়োজন হয়? প্রত্যয়পত্র, এই যে লেটার অফ ক্রেডিট, এটার জন্য সবসময় কেন্দ্রীয় ব্যাংক কি করতে হবে, অনুমোদন দিতে হবে। প্রত্যয়পত্র হলো এক প্রকার ঋণের দলিল। হ্যাঁ ঠিক আছে, ঋণের দলিল। ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এখানে হস্তান্তরযোগ্য ঋণের দলিল এই কথাটা আসবে না, এটা একটা ঋণের দলিল এবং একটা ইস্যুকৃত দলিল। এটা সরকার প্রদান করে, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে, এই জিনিসগুলো আসবে। বিদেশে অর্থ আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহারযোগ্য দলিল। এবার দেখো, বিদেশে যখন তুমি অর্থ আদান প্রদান করছো, এই কারণে কোন দলিলগুলো লাগবে? পে অর্ডার, ব্যাংক ড্রাফট নাকি বিনিময় বিল? তোমার ব্যাংক ড্রাফট লাগবে, বিনিময় বিল লাগবে, এই দুইটা লাগবে। পে অর্ডার তো দেশে বিদেশে দুই জায়গায় করা যায়, কিন্তু যেহেতু বলেছে তোমার কি বিদেশে অর্থ আদান প্রদানের জন্য, তাহলে ব্যাংক ড্রাফট আর বিনিময় বিলটাই তোমার সঠিক আনসার। কেমন? রপ্তানিকারক কর্তৃক পণ্যের উৎপত্তি স্থল সম্পর্কে ঘোষণাপত্রকে কি বলে? এটাকে কি বলে? প্রত্যয় লেখ বলে। আমার এই যে রপ্তানিকারক কর্তৃক পণ্যের যে উৎপত্তি স্থল, আমার এই জায়গায় পণ্যটা উৎপত্তি হচ্ছে, সেটার যে ঘোষণাপত্র, এটাকে প্রত্যয় লেখ বলা হয়। কেমন? রপ্তানিকারকের দৃষ্টিকোণ থেকে প্রত্যয়ন পত্রের সুবিধা হলো, এই যে রপ্তানিকারকের দৃষ্টিকোণের ক্ষেত্রে কিভাবে সুবিধা হয়, এলসি দিলে কি সুবিধা হয়? মূল্য প্রাপ্তির একটা নিশ্চয়তা পাওয়া যায়, ঝুঁকিটাও হ্রাস হয়, তোমার টাকা দিবে কি দিবে না এই জিনিসটা হ্রাস হয়, এবং ঋণ প্রাপ্তিরও একটা নিশ্চয়তা থাকে, তাই না? তুমি টাকাটা পাবে ফর শিওর, কিছু হয়ে যাক আমাকে ব্যাংক আমাকে পে করবে। প্রত্যয়পত্র এই নিশ্চয়তা দেয়। দেশের দারিদ্র দূরীকরণে যথেষ্ট ভূমিকা রাখে কোনটা? অবশ্যই আমাদের রেমিটেন্স। কি করে? রেমিটেন্স আমার দারিদ্র দূরীকরণে অনেকটা ভূমিকা পালন করে। এর পরবর্তীতে আসে অধ্যায়গুলো, অ্যাকচুয়ালি ছোট ছোট টপিকগুলো খুবই সিম্পল, এই কারণে তোমাদেরকে কিন্তু আমি অল্প করে তোমাদের মোটামুটি এই জিনিসগুলো বুঝাচ্ছি। এবার নবম অধ্যায় ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা দেখি। এটিএম এর পূর্ণরূপ কি? আমরা সবাই জানি অটোমেটেড টেলার মেশিন। দেখো এখানে সবগুলোতে অটোমেটিক আছে, এখানে অ্যাকাউন্টস আছে, এখানে অটোমেটিক আছে, তাহলে এই অপশনগুলো হবে না, তাহলে অটোমেটেড টেলার মেশিন। কেমন? এটিএম। সর্বপ্রথম এটিএম বাংলাদেশে কারা চালু করে বলো তো? তোমরা কমেন্টে বলো। টিটি এর পূর্ণরূপ হচ্ছে, টিটি এর পূর্ণরূপ কি? ট্রান্সফার টেকনিক নাকি টেলিগ্রাফ ট্রান্সফার নাকি টিচার্স? না, টিচার্স এই জিনিসটা তো হয় না, ট্রাভেলার্স হয় না, তাহলে এই দুইটা থেকে হবে বলো তো, ট্রান্সফার টেকনিক নাকি টেলিগ্রাফ ট্রান্সফার? অবশ্যই টেলিগ্রাফ ট্রান্সফার। টিটি এর পূর্ণরূপ কি? টেলিগ্রাফ ট্রান্সফার। সুইফট এর প্রতিষ্ঠাতা হয় কত সালে? সুইফট যে প্রতিষ্ঠা করে এটা 1993 সালে। আমি এভাবে মনে রাখি স্বাধীনতার 2 বছর পর, রাইট? স্বাধীনতার 2 বছর পর এভাবে করে মনে রাখতে পারো। গ্রাহক সেবার মান উন্নয়ন ব্যাংকে যে সব প্রযুক্তি ব্যবহার করে, কি প্রযুক্তি ব্যবহার করে? ডেবিট কার্ড, হ্যাঁ। ক্রেডিট কার্ড দ্রুততর অর্থ সংগ্রহ করে, এবং স্মার্ট কার্ড, সবগুলোই তো তোমার গ্রাহক সেবার জন্যই কাজ করে, তাহলে আমার সবগুলোই উত্তর হবে।
ব্যাংকিং এর ক্ষেত্রে এমটি অর্থ কি? দেখো এমটি কিন্তু অনেক জায়গায় ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবেও কাজ করে, কিন্তু ব্যাংকিং এর ক্ষেত্রে এটা এমটি কি কাজ করে? মেইল ট্রান্সফার। এটার পূর্ণরূপ কি? মেইল ট্রান্সফার। বৃহদায়তন দোকানে পণ্যের মূল্য পরিশোধের যে ইলেকট্রনিক অর্থ স্থানান্তর পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? কি বলছে? বৃহদায়তন দোকানে। তাহলে এটাকে বিক্রয় সেবা বিন্দু বলে, পয়েন্ট অফ সেল। কি বলা হয়? পয়েন্ট অফ সেল। তোমার অপশনটা কিন্তু পয়েন্ট অফ সেল এভাবেও থাকতে পারতো। কেমন? বিক্রয় সেবা বিন্দু। এগুলো অনেক বড় বড় যে সুপার শপগুলো আছে সেখানে ইউজ করা হয়। ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক যে সুবিধা পায়, কি কি সুবিধা পায়? ও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিসি কার্ড। এটা তো নাই কোথাও, তাই না? তাহলে ডেবিট কার্ডের সুবিধা পায় আর ক্রেডিট কার্ডের সুবিধা পায়। এই 1 ও 2 আনসার। এখানে অপশনটা দেখো, এটিসি, এটিএম না কিন্তু এখানে। 1961 সালে প্রথম ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন করে কোন ব্যাংক? এবার দেখো যে পুরো বিশ্বের মধ্যে সর্বপ্রথম ইলেকট্রনিক ব্যবস্থা প্রবর্তন করে কোন ব্যাংক? দি ন্যাশনাল সিটি ব্যাংক, নাকি ব্যাংক অফ ইংল্যান্ড, নাকি আমেরিকান এক্সপ্রেস? কোনটা? দি ন্যাশনাল সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক। এটা ওরা প্রচলন করে। তারপর বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ সর্বপ্রথম ডাচ বাংলা ব্যাংক হচ্ছে প্রথমে এই কাজটা করে। আমরা সামনে পাবো। অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংক ব্যবস্থার অধিক সুবিধাজনক? অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে কোন ধরনের? কারণ অনলাইন যেহেতু বিভিন্ন শাখা থাকবে, তাহলে শাখা ব্যাংকিং এর জন্য সব থেকে বেশি যুক্ত। আর বাংলাদেশে কিন্তু একক ব্যাংক নাই, একক ব্যাংক বাংলাদেশে নাই। বাংলাদেশের সবগুলো ব্যাংকই কিন্তু মোটামুটি শাখা ব্যাংক। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে কোন ব্যাংক? এই যে আমরা একটু আগে বলেছিলাম মোবাইল ব্যাংকিং, তারপর অনলাইন সিস্টেম, এই জিনিসগুলো সব প্রথম চালু করেছে ডাচ বাংলা ব্যাংক। কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংক। তুমি দেখবে যে শহরে গলিতে এদিকে ওদিকে যেদিকে যাও ডাচ বাংলা ব্যাংকের একটা বুথ থাকেই থাকে। তাহলে এইটা অনেকটা সহজলভ্য। সবার আগে ডাচ বাংলা ব্যাংকে করেছে। মনে হচ্ছে আমি এখানে ওকালতি করছি ডাচ বাংলা ব্যাংকে। যাই হোক, ক্রেডিট কার্ডের মাধ্যমে যে সব সুবিধা পাওয়া যায়। দেখো ক্রেডিট কার্ড, তোমাকে আগে বুঝতে হবে যে ডেবিট কার্ড জিনিসটা কি এবং ক্রেডিট কার্ড জিনিসটা কি। ডেবিট কার্ড জিনিসটা হচ্ছে তোমার নিজের টাকা তুমি নিজে খরচ করছো, এবং ক্রেডিট কার্ডের কনসেপ্ট হচ্ছে তুমি নিজের টাকা প্লাস হচ্ছে যে তোমার ব্যাংকের টাকা তুমি ঋণ হিসেবে সাময়িক সময়ের জন্য নিয়ে খরচ করছো। এটাই ডেবিট আর ক্রেডিটের মধ্যে পার্থক্য। জমানো টাকা উত্তোলন করা যায়, হ্যাঁ। জমা অতিরিক্ত টাকা উত্তোলন করা যায়, অবশ্যই। জামানত হিসেবে ব্যবহার করা যায়, এখানে জামানত হিসেবে ওরা ব্যবহার করা যায়, কিন্তু জমানো টাকা যে উত্তোলন করা যায় এটা তো ডেবিট কার্ডের জন্য, রাইট? এটা কিসের জন্য? ডেবিট কার্ডের জন্য। জমা অতিরিক্ত টাকা উত্তোলন করা যায় এবং জামানত হিসেবেও এটা ব্যবহার করা যায় তোমার। কারণ ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি তখনই দেয় যখন তোমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, তোমার লেনদেন ভালো হয়, এই সব ক্ষেত্রে তোমাকে ক্রেডিট কার্ড দেয়, রাইট? ডেবিট কার্ড ব্যবহারকারীদের কোন ব্যাংক হিসেব থাকতে হবে বলো তো? ডেবিট কার্ড যারা ব্যবহার করে তাদের সাধারণভাবে তোমার একটা সঞ্চয় হিসাব অবশ্যই থাকতে হবে। কি থাকতে হবে? একটা সঞ্চয় হিসাব তোমার থাকতে হবে। বিশেষ স্থায়ী হিসাব ও নয় স্থায়ী হিসাবগুলো তোমার এই যে ডেবিট ক্রেডিট কার্ড তোমাকে দেওয়া হয় না। আর ডিপোজিট পেনশন স্কিম এই জিনিসটা তো এখানে আসেই না, নর্মাল। তাহলে সেক্ষেত্রে সঞ্চয় হিসাবে তোমার ডেবিট কার্ডটাকে দেওয়া হয়, তুমি চলতি হিসাবেও দেয়। ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অপেক্ষা কেন উত্তম বলো তো? কারণ তুমি জমা অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারছো। এমার্জেন্সি তোমার কিছু টাকার দরকার হচ্ছে, তোমার ক্রেডিট কার্ড থাকার কারণে তুমি সেই টাকাটা নিতে পারছো। তাহলে দেখো জমা অতিরিক্ত ঋণ সুবিধা পাওয়া যায়, প্রথমেই আছে। দেখ 24 ঘন্টা টাকা সব জায়গা থেকে উঠানো যায়। অনলাইন ব্যাংকিং সুবিধাও পাওয়া যায়, সব ডেবিট কার্ডেও ক্রেডিট কার্ডেও মালামাল ক্রয়ে ব্যবহার করা যায়। এটা উভয় ক্ষেত্রে যাওয়া যায়, কিন্তু স্পেসিফিক একটা জিনিসই পার্থক্য, সেটা হচ্ছে জমা অতিরিক্ত ঋণ সুবিধা পাওয়া যায়। কেমন? ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকা জমা থাকা সাপেক্ষে গ্রাহক কোন কার্ডটি ব্যবহার করতে পারে? কি বলেছে? ব্যাংকে পর্যাপ্ত তোমার টাকা থাকতে হবে, তোমার টাকাই তুমি খরচ করবা। তাহলে সেটা কি কার্ড বলো তো? ডেবিট কার্ড। ডেবিট কার্ডের সুবিধা কি? 24 ঘন্টা ব্যবহার করা যায়। ঋণের সুবিধা না, ঋণের সুবিধা তো পাওয়া যায় না। তাহলে 1 ও 3 হবে। কোনটা হবে উত্তর? 1 ও 3। 24 ঘন্টা ব্যবহার করা যাবে, পণ্য সেবা ক্রয়ের জন্য ব্যবহার করা যাবে। কেমন? বর্তমান বিশ্বে প্রচলিত ক্রেডিট কার্ড হলো বেশি প্রচলিত আমেরিকান এক্সপ্রেস এবং ভিসা কার্ড। আমাদের সবার কাছেই দেখবা এই আমেরিকান এক্সপ্রেস না থাকলে ভিসা কার্ড কিন্তু সবার কাছেই আছে। তাহলে প্রচলিত ক্রেডিট কার্ড কোনটি? আমেরিকান এক্সপ্রেস এবং ভিসা কার্ড। পিন এর পূর্ণরূপ কি? পিন কোড সবাই দাও। যেমন তোমাদের দেখো বিজয় ভাই কিন্তু ওর ফোন লক স্ক্রিনে এত বড় একটা পিন দিয়ে রাখছে, এবং ওর প্রতিটা অ্যাপসেরও সামনে কিন্তু লক দেওয়া আছে, প্রতিটি অ্যাপসে লক। তাহলে চিন্তা করো কতটা প্রাইভেট ইনফরমেশন, ঠিক আছে? তাহলে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, তাহলে সে ছাড়া পার্সোনাল জিনিস সে ছাড়া আর কেউ ধরতে পারবে না, খুলতে পারবে না।
এরপর সব বীমা সম্পর্কে মৌলিক ধারণা। এখন আসব আমাদের ব্যাংকিং চ্যাপ্টারটা শেষ, আমাদের বীমার জিনিসটা শুরু। বীমা ব্যবসার উৎপত্তির ধারাবাহিকতা হলো, দেখো প্রথমে বীমা ব্যবসার মধ্যে প্রথমেই আসছে আমাদের আদিমকালে সব কিছু লেনদেন করা হতো কিন্তু নৌপথে। সেক্ষেত্রে বীমাটা অ্যাকচুয়ালি নৌপথে প্রথমে আসছে। তারপর অগ্নি, এই যে নৌপথে বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে এই কারণে অগ্নি, তারপর জীবন বীমা, তারপর অন্যান্য দুর্ঘটনা বীমা। তাহলে প্রথম সিকোয়েন্সটা কি? নদীপথ, তারপর অগ্নি, তারপর জীবন, তারপর দুর্ঘটনা বীমা, রাইট? এরপর ক্ষতিপূরণের চুক্তি হলো। এবার দেখো ক্ষতিপূরণের চুক্তি কি? বীমাকে সবসময় ক্ষতিপূরণের চুক্তি বলা হয়, কিন্তু একটা জিনিস ক্ষতিপূরণের চুক্তি না, সেটা হচ্ছে যে তোমার জীবন বীমা। তাহলে নৌ বীমা আর অগ্নি বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি, কিন্তু জীবন বীমা ক্ষতিপূরণের চুক্তি নয়। এটা আমরা সবাই একদম ছোটবেলা থেকে ক্লাস 9-10 থেকে পড়ে আসছি, জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না। সর্বপ্রথম কোন বীমার ব্যবস্থা উৎপত্তি হয় অথবা বীমার কোন সূচনা হয়, কিভাবে? বলেছি যে আদিম মানুষ যখন ব্যবসা বাণিজ্য করতো, এই বীমাটা প্রচলন হচ্ছে, তখন কিন্তু নৌপথে সবকিছু করতো। তখন থেকে নৌ বীমা থেকেই শুরু হয়, তারপরে কি আসছে? অন্যান্য বীমার প্রচলনটা আসছে। লর্ডস অ্যাক্ট কত সালে ইংল্যান্ডে পাস হয়? এটা লর্ডস অ্যাক্ট হচ্ছে যে 1871। এই জিনিসটাকে মনে রাখতে পারো যে স্বাধীনতার 100 বছর আগে। আমি অনেক জিনিস হচ্ছে যে এইরকম এভাবে উইয়ার্ড লজিক দিয়ে মনে রাখি, কিন্তু মনে রাখলেই হলো যে তোমার লর্ডস অ্যাক্ট পাস হয় 1871 সালে। বীমার বৈশিষ্ট্য কি? দেখো একটা লিখিত চুক্তি, ঝুঁকি বন্টন এবং প্রিমিয়াম। লিখিত চুক্তি থাকবে, ওর ঝুঁকি বন্টন করবে এবং প্রিমিয়াম তোমার দিবে। কিন্তু এখানে একটা জিনিস দেখো যে ঝুঁকি বন্টন, এই ঝুঁকিটা যে বন্টন করে এটা তো হবে, তাহলে তিনোটাই উত্তর, এটা ভুল আসছে উত্তর, তিনোটা হবে। তোমার বীমা তো ঝুঁকি বন্টনও করে এবং প্রিমিয়াম ওর একটা বৈশিষ্ট্য, এবং লিখিত চুক্তিও থাকতে হবে। কেমন? যে ঝুঁকির ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা স্বাভাবিকের চেয়ে কম তাকে কি বলা হয়? তাহলে দেখো যে ঝুঁকির ক্ষেত্রে তোমার স্বাভাবিকের তুলনায় কম, যেমন আমি যদি জীবন বীমা নেই, দেখলাম যে আমার হেলথ, এমন একজন পার্সন জীবন বীমা নিল যার হেলথ সব থেকে ভালো, অনেক হেলথ কনসার্ন, তো এই ধরনের কিন্তু ঝুঁকিটা অনেক কম। সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি উত্তম আদর্শিক। কি বলা হয় এটাকে? এই ঝুঁকিটাকে বলা হয় উত্তম আদর্শিক ঝুঁকি। ওকে, বীমাযোগ্য ঝুঁকির বৈশিষ্ট্য কি? বীমাযোগ্য ঝুঁকির জন্য কি কি বৈশিষ্ট্য হতে হবে? এটা পরিমাপযোগ্য, অনিশ্চয়তার ফল এবং পরিহারযোগ্য। কোনটা হতে হবে? পরিমাপযোগ্য হতে হবে, আবার পরিহারযোগ্য হতে হবে, যে এটাকে পরিহার করা যায় কোনো না কোনো ভাবে। ঠিক আছে, এটা সঠিক পদক্ষেপ নিলে এই জিনিসটা হবে না। এবং অনিশ্চয়তার ফল, এই জিনিসটা তো আমরা জানি, ঝুঁকি মানে অনিশ্চয়তা। হাঁস মুরগির খামারটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে উদ্ভূত ঝুঁকিগুলো। এখন এখানে উদ্দীপকটা অ্যাকচুয়ালি তোমার দেওয়া নেই, কিন্তু তুমি বুঝতে পারছো যে হাঁস মুরগির খামার একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখান থেকে যে ঝুঁকিগুলো হবে, কি কি ঝুঁকি হয়? আর্থিক ঝুঁকি হবে, বীমাযোগ্য ঝুঁকি, কারণ এখানে যেহেতু হাঁস মুরগির খামারে একটা বীমা নিয়েছে, সেক্ষেত্রে এখানে একটা কি থাকবে? অবশ্যই ঝুঁকি থাকবে। বীমাযোগ্য ঝুঁকি দেখে এটা বীমা হয়েছে, কিন্তু অনার্থিক ঝুঁকি তো হয় না, তাই না? তোমার আর্থিক একটা পরিমাপ থাকবে। তাহলে 1 ও 2, উত্তর কি? 1 ও 2। বীমা ব্যবসায় মূল নীতি কি? বীমা ব্যবসায় বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে, তোমার জাতীয় নিরাপত্তা, পরম সদিচ্ছাস। জাতীয় নিরাপত্তা তো বীমার ক্ষেত্রে প্রয়োজন নেই, তুমি নিজের জন্য বীমা করছো, ঠিক আছে, কোনো একটা পণ্যের জন্য, বা অগ্নি বীমা করছো, নৌ বীমা করছো, সেক্ষেত্রে তোমার বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে এবং পরম সদিচ্ছাস থাকতে হবে। কিন্তু এখানে জাতীয় নিরাপত্তা এই জিনিসটা তোমার প্রয়োজন নেই। তাহলে উত্তর কি? 1 ও 3। বীমা কোম্পানি কর্তৃক অন্যের ঝুঁকি বহন বিনিময়ের মূল্যকে কি বলে? এই যে বিনিময় মূল্য দিচ্ছ, এটার জন্য তোমাকে প্রিমিয়াম দিচ্ছ, এটাকে টাকা বা পেমেন্ট হিসেবে না বলে বীমার ক্ষেত্রে এটাকে কি বলা হয়? প্রিমিয়াম। তোমার যে ঝুঁকিটা নিবে তার জন্য তুমি তাকে প্রিমিয়াম দিচ্ছ। নিচের কোনটি বীমা চুক্তির বিশেষ উপাদান? কি বলেছে দেখো, একটু বিশেষ উপাদান। এই লিখিত চুক্তি, একাধিক পক্ষ থাকবে, প্রভাব এবং স্বীকৃতি, এগুলো হচ্ছে সাধারণ, রাইট? এই যে স্থলাভিষিক্তকরণ, এই জিনিসটা হচ্ছে যে তোমার বিশেষ উপাদান। স্থলাভিষিক্তকরণ জিনিসটা কি? দেখো, তোমার বীমা একটা অগ্নি বীমা করেছিলে, অগ্নিবীমা অগ্নিকাণ্ডতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বীমা কোম্পানি তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু এই যে ক্ষতিগ্রস্ত সম্পত্তির উপর যে একটা অধিকার, ওই অধিকারটা বীমা কোম্পানির কাছে চলে যাবে, রাইট? ওইটাকে বলা হয় স্থলাভিষিক্তকরণ। বীমা চুক্তি হলো ক্ষতির বিপক্ষে বলতো আর্থিক নিরাপত্তা। কি? আর্থিক নিরাপত্তা।
নিচের কোনটি বীমা চুক্তির বৈশিষ্ট্য? আর্থিক প্রতিরক্ষা, নিরাপত্তা, বিনিয়োগের সুযোগ, বৃদ্ধ বয়সে অবলম্বন, সঞ্চয় সৃষ্টি ও মূলধন গঠন। অবশ্যই আর্থিক প্রতিরক্ষার জন্য আমরা বীমা করি, ঠিক আছে, ঝুঁকি বন্টন করি। জনাব শফি 15 বছর ধরে একটি বাসায় ভাড়া থাকেন। তিনি নিজ উদ্যোগে বাড়িটির বীমা করতে চাইলে বীমা কোম্পানি তাতে অস্বীকৃতি জানায়। ও ভাড়া থাকছে, তাহলে এখানে একটা জিনিসই ওর পূরণ হয় না, কারণ ওর তো বীমার যোগ্য স্বার্থই নাই, কারণ ওর এটা নিজ বাড়ি না, ও ভাড়া থাকছে, তো এখানে তুমি বীমা কেন করবা? এই কারণে দেখো উদ্দীপকে জনাব শফি কোন ধরনের বীমা করতে চেয়েছেন বলতো? কোন ধরনের সম্পত্তি বীমা করতে চেয়েছেন? যেহেতু ওর প্রপার্টি বা বাড়ি যেটা আছে সেটার উপরে বীমা করছে। পরবর্তীতে দেখো বীমা কোম্পানি কর্তৃক বীমাটি প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার কারণ কি? কারণ কোনো প্রত্যক্ষ কারণ তোমার কি নাই, অনুপস্থিত, বৈধ প্রতিদান নাকি বীমাযোগ্য স্বার্থ। এই যে বীমাযোগ্য স্বার্থ নাই, যেই জিনিসটার উপর আমি বীমা করব সেই জিনিসটার উপর প্রত্যক্ষ আমার কি থাকতে হবে? স্বার্থ থাকতে হবে। এই জিনিসটা আমার, বা এটা ওনার্স, এই জিনিসটার ওনার আমি, এই জিনিসটা তোমার থাকতে হবে। এটা কি বলা হয় কি? বীমাযোগ্য স্বার্থ। একজন প্রতিষ্ঠিত বই ব্যবসায়ী একটি ভবনের নিচতলায় তিন বড় কক্ষ জুড়েই তার পর্যাপ্ত বই রয়েছে, পাশেই রয়েছে একটি দাহ্য পদার্থের গুদাম। একজন বীমা প্রতিনিধিত্ব কে একটি বীমা পলিসি গ্রহণ করার প্রস্তাব দিলেন এবং কোন ধরনের বীমা গ্রহণ করবে তাহলে বলো তো? অবশ্যই তোমার অগ্নি বীমা। যেহেতু দাহ্য পদার্থ পাশেই আছে, তাহলে যে কোনো সময় অগ্নিকাণ্ড ঘটায়, দুর্ঘটনা ঘটতে পারে অগ্নিকাণ্ডের, এই কারণে তোমার অগ্নি বীমা করবে সে। এরপর প্রিমিয়াম কি? প্রিমিয়াম কি বলতো? ক্ষতিপূরণ মূল্য নাকি প্রতিদান মূল্য? কোনটা? প্রতিদান মূল্য। এই যে তোমার জন্য রিস্ক নিচ্ছে, এই রিস্কের বিপরীতে তুমি তাকে একটা প্রতিদান মূল্য দিচ্ছ, এটাই হচ্ছে প্রিমিয়াম। ইড্রা এর পূর্ণরূপ কি? IDRA, ইড্রা, ঠিক আছে। এটা ফার্স্ট পেপারেও আমরা পড়েছিলাম। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট নাকি তোমার ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, এখানে বানানগুলো দেখতে হবে। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। দেখো এখানে কিন্তু রিকগনিশনস আছে, এখানে তোমার ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এজেন্সি আছে, দেখো এখানে এজেন্সি আছে, এখানেও তোমার এজেন্সি আছে, এই কারণে এই জিনিসগুলো হবে না এই শব্দগুলোর জন্য। তাহলে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, এই জিনিসটা তোমার উত্তর হবে। বাংলাদেশে বীমা ব্যবসার নিয়ন্ত্রক সংস্থার নাম কি? এই যে বীমা ব্যবসা নিয়ন্ত্রণ করে ইড্রা। ওকে, বর্তমানে বাংলাদেশে কত সালের বীমা আইন প্রচলিত রয়েছে? বাংলাদেশে প্রচলিত বীমা আইন হচ্ছে 2010 সালের। এটা একদম খুবই নিউ, 2010 সাল, তাহলে আজ থেকে 16 বছর আগে, রাইট? এরপর পরবর্তী অধ্যায় জীবন বীমা। জীবন বীমা নিয়ে আমরা আলোচনা করব আজকে। কোন বীমাকে নিশ্চয়তা চুক্তি বলে? কোন বীমাকে নিশ্চয়তা চুক্তি বলা হয়? জীবন বীমাকে, ঠিক আছে। ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না, নিশ্চয়তা চুক্তি বলা হয়। জীবন বীমা বীমা চুক্তির অপরিহার্য উপাদান কোনটি বলতো? অপরিহার্য উপাদান হচ্ছে তোমার বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। তুমি যার জন্য বীমা করছো সে তোমার খুব কাছের আত্মীয় হতে হবে, বা তোমার তুমি কার কার উপর বীমা করতে পারবে বলতো? তোমার স্ত্রী, তোমার সন্তান, এদের জন্য তুমি বীমা করতে পারবে, এটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। তাহলে জীবন বীমার ক্ষেত্রে তুমি কার কার বীমা করতে পারবে, এটা একটা লিমিটেশন আছে। জীবন বীমার অপরিহার্য উপাদান হলো বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে, নিশ্চয়তা চুক্তি, এটা একটা, এবং স্থলাভিষিক্তকরণ। না, স্থলাভিষিক্তকরণ জিনিসটা হচ্ছে সম্পত্তির জন্য প্রযোজ্য, জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য না। কেমন? স্থলাভিষিক্তকরণ জিনিসটা কি? তোমার বীমার দাবি আদায়ের পর, বীমার টাকাটা পে করার পর যে জিনিসটা থাকবে ওইটার উপরে তোমার বীমার যারা কোম্পানি আছে তাদের অধিকার। তাহলে দেখো জীবন বীমার ক্ষেত্রে তুমি তো মারা যাবে এক সময় না এক সময়, এবং তাহলে কি তোমার ডেড বডির উপরে কি তাদের স্থলাভিষিক্তকরণ এই জিনিসটা কি থাকবে? তাদের অধিকার থাকবে? কখনোই না। এই জন্য স্থলাভিষিক্তকরণ এখানে আসবে না। জীবন বীমা পত্রের বিভিন্ন ধরন, এটা মেয়াদি হতে পারে, আজীবন হতে পারে, সাময়িক হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে তিনটাই হবে, মেয়াদিও হতে পারে, আজীবন হতে পারে, সাময়িকও হতে পারে। কোন দেশে সর্বপ্রথম জীবন বীমা প্রতিষ্ঠান চালু হয়? কোন দেশে চালু হয় সর্বপ্রথম? যুক্তরাজ্যে। কোথায়? যুক্তরাজ্যে। গোষ্ঠী বীমা কার জন্য প্রযোজ্য বলতো? গোষ্ঠী বীমা মানে একত্রে অনেকগুলো মানুষের বীমা করা। তাহলে নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য না, একই পরিবারের সদস্যবৃন্দের জন্য এটাও না, অ্যাকচুয়ালি এটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের সকল কর্মচারীর জন্য যখন তুমি একটা বীমা নিবা সেটা হচ্ছে যে গোষ্ঠী বীমা। জনাব জাবেদ শান্তিরক্ষা মিশনে সুদান যাওয়ার পূর্বে নিজের জন্য একটি বীমা পলিসি ক্রয় করেন। তিনি দেখলেন যে পলিসির প্রিমিয়াম অনেক কম। তাহলে দেখো এখানে দুইটা জিনিস, যে তিনি বাইরের দেশে যাচ্ছে এবং এটা প্রিমিয়ামটা অনেক কম,
কিছুদিন পর দেশে এসে বিমাপত্রটি আবার নবায়ন করে যান। উদ্দীপকে জনাব জাবেদ কোন ধরনের জীবন বিমাপত্র সংগ্রহ করেছেন? এটা সাময়িক সাময়িক করেছে এবং এটা উনি পরপর রিনিউ করতে পারবে, উনি যতবার ইচ্ছা রিনিউ করতে পারবে, ঠিক আছে। আর এগুলোতে প্রিমিয়ামটা একটু কম হয়। জনাব জাবেদ অপেক্ষাকৃত কম প্রিমিয়াম দিতে হয়েছে কারণ স্বল্প সময়ের জন্য বীমা পলিসি নিয়েছেন, এটা একটা রিজন। কেবল মৃত্যু হলে বীমা দাবি পরিশোধযোগ্য হবে এবং প্রিমিয়ামের অর্থ বীমা কোম্পানি কখনো ফেরত দিবে না। কোনটা হবে উত্তর বলো তো? তোমার প্রিমিয়ামের টাকা বীমা কোম্পানি ফেরত দিবে না, এটা তো কোনো পলিসিতেই নাই, তাই না? বীমার সবসময় তোমার টাকা ফেরত দিবে, বা জীবন বীমার ক্ষেত্রে তুমি তো টাকা পাবে, এই জিনিসটা থাকে। তাহলে তোমার স্বল্প সময়ের জন্য এই জন্য প্রিমিয়ামটা কম, এবং মৃত্যু হলেই তোমার ওই সময়ের মধ্যে মৃত্যু হলেই বীমা দাবিটা কি হবে? পরিশোধিত হবে। সর্বপ্রথম কে জীবন বীমা সম্পাদন করে? এবার আসো, কোন দেশ করেছিল? যুক্তরাজ্য। এবং কে করেছিল? রিচার্ড মার্টিন। কে ছিল? রিচার্ড মার্টিন। এটা মাথায় রাখতে হবে একটু। মিসেস নিশাত 10 লক্ষ টাকার জীবন বীমা পত্র খুলতে চান যাতে মেয়াদ শেষে বেঁচে থাকলেও তিনি বীমার অর্থ ফেরত পেতে পারেন। যে তুমি একটা মেয়াদের জন্য নিবা, কিন্তু এটা যদি তুমি বেঁচে থাকো ওই মেয়াদ পরে, তুমি পরবর্তীতে কি পাবে? টাকাটা ফেরত পাবে। এটা অ্যাকচুয়ালি এক ধরনের সঞ্চয়, রাইট? আর এর মধ্যে যদি মারা যাও তাহলেও তুমি পাবে। এই ধরনের বীমাপত্রে প্রিমিয়ামের পরিমাণ বেশি, কারণ এখানে দেখো রিস্ক বেশি। তোমার 10 বছরের জন্য নিয়েছে বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিয়েছে, কিন্তু এর মধ্যে যদি তুমি মারা যাও তাহলে পুরো প্রিমিয়ামটা বা পে না করার পরে তোমাকে পুরো টাকাটা দিয়ে দিবে, রাইট? তুমি যত টাকা বীমা করেছো। আর যদি মারা নাও যাও, এরপর তুমি কি পাবে? রিটার্ন ফেরত পাবে পরবর্তী টাকাটা। তাহলে এই জন্য এর প্রিমিয়ামটা বেশি। মিসেস নিশাত কোন ধরনের বিমাপত্র খুলতে আগ্রহী ছিলেন বলো তো? মেয়াদি। এই মেয়াদিগুলো পরবর্তীতে রিনিউ করা যায় এবং এর মধ্যে যদি মারা যাও তুমি বীমা প্রিমিয়ামটা পাবা, বীমার টাকাটা পুরোটাই পাবা। নিচে কোন ধরনের বহু জীবন বীমা? নিচের কোনটা? দ্বৈত বীমা। দ্বৈত তো দুইটা থাকে, তাহলে গ্রুপ বীমা। গ্রুপ বীমাতে অনেকগুলো মানুষ, ওই যে গোষ্ঠী বীমা যেটাকে বলে, অনেকগুলো মানুষের বীমা একসাথে নেওয়া হয়, এটা গ্রুপ বীমা। বহু জীবন বীমা। সাময়িক বিমাপত্রের মেয়াদ সর্বোচ্চ কত থাকে? দেখো, সাময়িকটা বিমাপত্র 1 থেকে 5 বছর পর্যন্ত থাকে। তাহলে দেখো এই 1 থেকে 5 বছর পর্যন্ত কোথায় আছে? এই দেখো 5 বছর। এক তো সর্বনিম্ন, তাহলে 5 বছর, রাইট? তাহলে সর্বোচ্চ বলেছে, কি বলেছে? সর্বোচ্চ, তাহলে 5 বছর হবে। বীমা গ্রহীতার প্রিমিয়াম পরিশোধ করতে হয় কিভাবে পরিশোধ করতে পারে? দুইটা ওয়েতে। একটা হচ্ছে কিস্তি ভিত্তিক অথবা এককালীন। ব্যাংকের মাধ্যমে তো করতে হবে, সেটা জানা কথা, কিন্তু এখানে তোমাকে চেয়েছে কি কিভাবে পরিশোধ করবে? কিস্তি ভিত্তিক এবং এককালীন, এই দুইটা, এই দুইভাবে তোমার কি করা যায়? প্রিমিয়ামটা প্রদান করা যায়। নিচের কোন বীমার ক্ষেত্রে গ্রুপ বীমা প্রযোজ্য? এখন দেখো কোন বীমার ক্ষেত্রে গ্রুপ বীমা আসে? শুধুমাত্র জীবন বীমার ক্ষেত্রে গ্রুপ বীমা আসে। কেন আসে? দেখো, একটা কোম্পানির সকল কর্মচারীর জন্য তুমি যখন বীমাটা নিচ্ছ তখন হচ্ছে তুমি গ্রুপ বীমা নিচ্ছ, আর এটা শুধুমাত্র জীবন বীমার ক্ষেত্রেই নেওয়া যায়। অগ্নি বীমা, বন্যা বীমা বা শস্য বীমা, এটা একটা ধরো অগ্নি বীমা একটা পুরো বিল্ডিং এর জন্য নিচ্ছ, তাহলে এখানে তো তোমার গ্রুপ আর হচ্ছে না, রাইট? বন্যার জন্য তো গ্রুপ হচ্ছে না, এবং শস্য বীমার জন্য তো তুমি গ্রুপ ভিত্তিক শস্য নিয়ে তারপর হচ্ছে বীমা করছে, এমনটা না। তাই জীবন বীমাই হচ্ছে গ্রুপ বীমা প্রযোজ্য। আকাশ সাহেব 10 বছর মেয়াদী একটা জীবন বীমা গ্রহণ করেছে। 5টি প্রিমিয়াম প্রদানের পর তিনি মারা গেলেন। তার মনোনীত ব্যক্তিরা বীমা দাবির টাকা চাইলে বীমা কোম্পানি তা দিতে অস্বীকৃতি জানালেন, কারণ এটা বলা ছিল যে প্রিমিয়ামটা তখনই প্রদান করা হবে যদি তোমার এই 10 বছর, তিনি 10 বছরের মধ্যে মারা না যান, তখনই তোমার প্রিমিয়ামটা প্রদান করা হবে। এই কারণে এটা একটা বিশুদ্ধ মেয়াদী বীমাপত্র। এই বিশুদ্ধ মেয়াদী বীমাপত্র প্রথমেই থাকে যে এই টাইমের মধ্যে আপনি যদি মারা না যান তাহলেই আমি তোমার প্রিমিয়ামটা দিব, আদারওয়াইজ আমরা দিব না। কোন বীমা গ্রহণ করলে আকাশ সাহেবের মনোনীত ব্যক্তিরা বীমা দাবি আদায় করতে পারতেন? ওই যে টাকাটা কেন দেয়নি, এখন কোন ধরনের বীমা তিনি যদি গ্রহণ করতেন তাহলে পারতেন বলো তো? এখানে আজীবন বীমা। বিশুদ্ধ মেয়াদি তো উনি নিয়েছে, এই জন্য ওনার টাকা প্রিমিয়ামটা দেওয়া হয়নি। শিক্ষা বীমা তো না, বহুমুখী এই বীমাটাও না, তাহলে আজীবন বীমা তিনি যদি নিতেন, এখানে অনেকগুলো অপশন হিসেবে উত্তর আসতে পারে। এখানে মেয়াদিও আসতে পারতো, রাইট? শুধু মেয়াদি, বিশুদ্ধ না থেকে শুধু মেয়াদি বীমা আসতে পারতো, তখন সেটা আনসার হতো। তাহলে এখানে অপশন ভেদে কিন্তু একটু আনসারটা চেঞ্জ হবে। বীমা গ্রহীতার মৃত্যুতে কোন বীমা দাবি পরিশোধ করা হয় বলো তো? বীমা গ্রহীতার মৃত্যুতেই একমাত্র তোমার বীমা দাবি পরিশোধ করা হয়, এটা আজীবন বীমা বা সাধারণ যে জীবন বীমা যেটা, সেটার ক্ষেত্রে।
জীবন বীমার দাবি উপস্থাপনের জন্য উত্তরাধিকার সনদপত্র দরকার হয়, কারণ তুমি যে তার ওয়ারিশ উত্তরাধিকারী সেটা তোমাকে দেখাতে হবে। তোমার বয়সের একটা প্রমাণপত্র থাকবে, তুমি যদি নাবালক না হও তাহলে তোমাকে টাকা পে করবে না, এবং মৃত্যুর যে প্রমাণপত্র, যে যার জন্য জীবন বীমা নেওয়া হয়েছিল সে যে মৃত্যুবরণ করেছে সেটা একটা প্রমাণপত্র তোমার দরকার। তাহলে তোমার তিনটাই উত্তর হবে। কোনটা? তিনটাই। ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যকে কি বলা হয়? এই যে প্রিমিয়াম, আমরা ঝুঁকিটা নিচ্ছি, আপনারা এর বিনিময়ে কি দিচ্ছেন? আমাকে প্রিমিয়াম দিচ্ছেন। মৃত্যুহার পঞ্জি হলো, এবার আসো, এই যে মৃত্যুহার পঞ্জি কিন্তু জীবন বীমার ক্ষেত্রে একটা অপরিহার্য জিনিস। এই মৃত্যুহার পঞ্জি দেখে তোমার ওই এলাকার একটা গড় আয়ুষ্কাল, তারপর ওই এলাকার মানুষগুলো কিভাবে বাঁচে, কত বছর পর্যন্ত বাঁচে, এই জিনিসগুলো কিন্তু আলোচনা করা হয় বা অনুমান করা হয়। অতীত মৃত্যুহার থেকে ভবিষ্যৎ মৃত্যুহারের একটা অনুমান করা হয় যে অতীতে মৃত্যুহার এত ছিল, ভবিষ্যতে এরকম মৃত্যুহার হতে পারে, মানুষ গড় এত বছর পর্যন্ত বাঁচতে পারে। এবং অতীত মৃত্যুহার থেকে বর্তমান মৃত্যুহারের একটা ধারণা অনুমান করা হয়। প্রতি হাজারে কতজন জীবিত, না প্রতি হাজারে কতজন জীবিত, এটা তাদের মাথা ব্যথা না, তাদের মাথা ব্যথা যে গড় মৃত্যুহার কত, গড়ে মানুষ কত বছর পর্যন্ত বাঁচে। তাহলে 1 ও 2 এখানে উত্তর হবে। কেমন? মৃত্যুপঞ্জি হার সর্বপ্রথম তৈরি করেন কে? এটা আমরা সবাই জানি, এটা সর্বপ্রথম কে তৈরি করে? এডমন্ড হেলি তৈরি করে। কেমন? কাইসার 10 লক্ষ টাকার একটি জীবন বীমা খোলেন, 3 বছর প্রিমিয়াম দিতে অক্ষমতা প্রকাশ করেন। দেখো 3 বছর পর তিনি 10 লক্ষ টাকার একটা তোমার জীবন বীমা নিয়েছিল, 3 বছর তিনি রান করেছে, কিন্তু এরপর আর রান করতে পারছে না। বীমা কোম্পানি নির্দিষ্ট খরচ কেটে রেখে তাকে কিছু অর্থ একটা ফেরত দেয়। এই যে কিছু অর্থ ফেরত দেয়, এই প্রাপ্ত অর্থটাকে তোমার কি বলে? এটাকে অ্যাকচুয়ালি সমাপন মূল্য বলা হয়। এটা তোমার 2 বছর পর্যন্ত তোমার পলিসিতে উল্লেখ থাকে, তুমি যদি বীমা 2 বছর পর্যন্ত চালাও, এরপরে যদি তুমি অক্ষম হয়ে যাও, তোমার তারপরেও কি করবে? তোমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যে খরচ কেটে রাখার পর তোমাকে দেওয়া হবে, এটাকে বলা হয় সমাপন মূল্য। ওকে, জীবন বীমার ন্যূনতম কত বছর পলিসি চালু থাকলে সমাপন মূল্য প্রদান করা হয়? এই যে একটু আগে বললাম, কত বছর বলো তো? 2 বছর। 2 বছর পর্যন্ত মিনিমাম তোমাকে জীবন বীমাটা চালাতে হবে, তারপরে গিয়ে তুমি কি পাবে? একটা টাকা বা সমাপন মূল্য ফেরত পাবে। কোন বীমায় বীমা গ্রহীতা একই বিষয়বস্তু একাধিক কোম্পানির সাথে বীমা করতে পারে? কোন বীমাতে? দ্বৈত বীমাতে। দ্বৈত বীমাতে একই জিনিসের জন্য, ধরো এটা একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির জন্য আমি শুধুমাত্র একটা না, আমি 2-3টা বীমা করলাম, ওইটাকে বলা হয় দ্বৈত বীমা। ঠিক আছে, একাধিক কোম্পানির সাথে কি করা যাবে? বীমা করা যাবে। নিচের কোনটি দায় বীমা? এটা অ্যাকচুয়ালি পূর্ণ বীমা। এই পূর্ণ বীমা অ্যাকচুয়ালি তোমার এটা মানুষ বা কোম্পানি করে না। ঠিক আছে, মানুষ বা কোম্পানি করে না। এটা কে করে বলো তো? এই যে বীমা কোম্পানি নিজেরাই। বীমা কোম্পানি নিজেরাই, ধরো বীমা এমন একটা জিনিসে বীমা করেছে, ওই বীমা কোম্পানি নিয়েছে পলিসি, যেখানে ওইটা অনেক রিস্ক, তাহলে ওই রিস্কটা একটু কমানোর জন্য ওই বীমাকারী প্রতিষ্ঠান আরো একটা বীমাকারী প্রতিষ্ঠানকে কি করলো? ওই বীমাটা নিল, ওইটা অ্যাকচুয়ালি পূর্ণ বীমা। তাহলে ওই যে দায়টা ক্ষতিগ্রস্ত হলে যে দায়টা, ওই দায়টা কমানোর জন্য এই পূর্ণ বীমা করেছে, ওই বীমা কোম্পানি করেছে। ঠিক আছে, এই জন্য এটাকে দায় বীমা বলা হয়। এবার আসো নৌ বীমা, এরপর আমরা পড়বো অগ্নি বীমা, তারপর মোটামুটি আমাদের চ্যাপ্টার ক্লোজ। ফাইনাল সেকেন্ড পেপার। তৈরি পোশাক ব্যবসায়ী জনাব রবিন যুক্তরাষ্ট্র থেকে যন্ত্রপাতি আমদানি করেন। আচ্ছা, তিনি পিপলস ইন্স্যুরেন্সের সাথে বীমা চুক্তি সম্পাদন করেন। সমুদ্রপথে জাহাজটি দস্যু কর্তৃক আক্রান্ত হয়ে সকল যন্ত্রপাতি কি যায়? খোয়া যায়। রবিন বীমা দাবি পেশ করলে পিপলস ইন্স্যুরেন্স ক্ষতিপূরণের অস্বীকৃতি জানায়। কেন জানায়? কারণ হচ্ছে যে তোমার যখন বীমা করছিলাম ওখানে পলিসিতে উল্লেখ নাই যে এখানে দস্যু যদি আক্রমণ করে তাহলে যদি ক্ষতিগ্রস্ত হয় সেটাও কি করবো? আমরা কভার করব। তাহলে বীমা চুক্তিটি কোন ধরনের বীমা ছিল? অবশ্যই নৌ বীমা ছিল। আমরা জানি নদীপথে যেহেতু ভ্রমণ করছে। বীমা চুক্তির নিম্নোক্ত কোন উপাদানের অভাবে জনাব রবিন ক্ষতিপূরণ আদায় করতে ব্যর্থ হন? এই যে প্রত্যক্ষ কারণ, কোনো প্রত্যক্ষ কারণ নাই, মানে পলিসিতে উল্লেখ নাই যে এই কারণে আমার কি হবে? দস্যু কর্তৃক যদি আক্রান্ত হয় তাহলে আমি বীমাটা পাবো, এই কারণে। নৌ বীমার বহনপত্র প্রদান করেন কে? নৌ বীমার জন্য এই যে বহনপত্রটা অ্যাকচুয়ালি জাহাজ কর্তৃপক্ষ বা ক্যাপ্টেন যে থাকে সে হচ্ছে প্রদান করে। কেমন? চালানি রসিদ কি? জাহাজে ব্যবহৃত লিখিত চুক্তিপত্র নাকি মালামাল বিবরণের সংবলিত পত্র? জানি এই যে চালান মানে হচ্ছে যে মালামাল সম্পর্কিত, তাহলে ওই যে মালামালের বিবরণপত্র একটা থাকে ওইটা হচ্ছে চালানি রসিদ।
পণ্য সামগ্রীর ক্ষতি হলে বীমা দাবি আদায়ের জন্য কোন দলিলটি গুরুত্বপূর্ণ? অবশ্যই তোমার এই চালানি রসিদটি, কারণ এই চালানি রসিদে মালামাল কি কি ছিল, কত টাকা ছিল, সব ধরনের বিবরণ থাকে। এবং তোমার যদি ক্ষতি হয়ে যায় তাহলে ওইটা অনুযায়ী তোমাকে পে করা হবে। তাহলে এইটা সব থেকে বেশি কি ইম্পর্টেন্ট। নৌ বীমা চুক্তির মুখ্য বিষয় বহির্ভূত কোনটি? বহির্ভূত বলছে, তাহলে কোনটা? এই যে ক্রু, কেবিন ক্রু কারা থাকলো সেই জিনিসটা তো না। আমার এখানে মালামাল, জাহাজ, কত টাকা মাসুল দিতে হবে, এই জিনিসগুলো তোমার মুখ্য বিষয়, কিন্তু ক্রু এটা মুখ্য বিষয় না, এখানে মানুষগুলো মুখ্য বিষয় না। লয়েডস শব্দটির সাথে কোন বীমা জড়িত? অবশ্যই নৌ বীমা। কোন বীমা? ওই যে লয়েডস অ্যাক্ট পড়েছি না আমরা, ওইখান থেকে লয়েডস শব্দটি নৌ বীমার সাথে জড়িত। মেরিন ইন্স্যুরেন্স আইন কত সালে পাস হয়? মেরিন ইন্স্যুরেন্স 1906 সালে পাস হয়। এটা কিন্তু অনেক আগে, প্রথমেই কিন্তু বীমার মধ্যে সবার আগে কিন্তু নৌ বীমা চালু হয়েছে, তাহলে বুঝতে হবে বিষয়টা। নৌ বীমার চুক্তির অপ্রকাশিত শর্ত, অপ্রকাশিত যেটা বলা হয় না কিন্তু এটা অ্যাকচুয়ালি দরকার, সেটা কি বলতো? যাত্রার বৈধতা। তুমি যে যাত্রা করছো তোমার যাত্রার বৈধতা দরকার অবশ্যই। নৌ বীমাপত্র কোনটি? মেয়াদি বীমাপত্র, যাত্রা বীমাপত্র, বলতো যাত্রা বীমাপত্র। ঠিক আছে, এই যে যাত্রার বৈধতা, যাত্রার বীমাপত্র, এটা একটা নৌ বীমাপত্র। মেমি একটি বীমাপত্রের অধীনে 4টি জাহাজের বীমা করে, ফলে তার জাহাজে নিরাপত্তা সাধিত হয়। উদ্দীপকে মেমি কোন ধরনের বীমা চুক্তি সম্পাদন করেন? ভাসমান বীমাপত্র। মানে আমি একই সাথে এই 4টা আমার এই আছে, নৌপথের জাহাজ আছে, আমি 4টাকে একসাথে করে ফেললাম, তো ভাসমান বীমাপত্র। নৌ বীমায় আংশিক ক্ষতির বীমা দাবি প্রদানের জন্য যেসব দলিল জমা দিতে হয়, কি কি দলিল লাগবে? দেখো, জীবন বীমার ক্ষেত্রে কিছু দলিল লাগে, তাহলে নৌ বীমার ক্ষেত্রেও কিছু দলিলের দরকার হয়। বীমাযোগ্য স্বার্থ, পরিত্যাগের নোটিশ এবং জরিপকারী প্রতিবেদন, কোনটা কোনটা দরকার? বীমাযোগ্য স্বার্থ অবশ্যই সব জায়গায় থাকতে হবে, এবং জরিপকারী প্রতিবেদন, ওই যে আমি যে জাহাজটার বীমা করব ওই জাহাজটায় কোনো ত্রুটি আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, আগে চেক আপ করতে হবে। জীবন বীমার ক্ষেত্রে আমার হেলথ চেক আপ করা হয় না আমার, তাহলে নৌ বীমার ক্ষেত্রে ওইটা হচ্ছে যে জরিপ প্রতিবেদন একটা থাকবে, যে আমি জরিপ করে ইনভেস্টিগেশন করে দেখলাম যে জাহাজটা সবকিছু ওকে, দেন আমি এটার উপর একটা প্রতিবেদন দিলাম, যদি খারাপও হয় সেটারও আমি একটা প্রতিবেদন দিলাম, তারপরে গিয়ে আমার বীমাটা কি হবে? তোমার সাইন হবে দুই পক্ষের মধ্যে। নিচের কোনটি সামুদ্রিক ক্ষতি? কোনটা সামুদ্রিক ক্ষতি? গচ্চা। ঠিক আছে। পণ্য নিক্ষেপ বা জেটসন কোন ধরনের সামুদ্রিক ক্ষতি? এটা অ্যাকচুয়ালি ত্যাগ শিকার। যেমন দেখো, ধরো এমন একটা কিছু হয়েছে, জাহাজে কিছু মালামালের কারণে জাহাজটা হয়তো বা ডুবার পর্যায়ে এরকম একটা পরিস্থিতি চলে আসছে, তখন এই জাহাজের অন্যান্য সব মালামাল বাঁচানোর জন্য কিছু অংশ কি করে দিলাম? জাহাজ থেকে ফেলে দিলাম, ওইটা কি বলা হয়? ত্যাগ শিকার। কেমন? এটা একটা সামুদ্রিক ক্ষতি। নৌ বীমায় ত্যাগ স্বীকার করলে কোন ক্ষতির আওতাভুক্ত হয়? এটা একটা সাধারণ আংশিক ক্ষতি। কি? সাধারণ আংশিক ক্ষতি। নৌ বীমা চ্যাপ্টারে কিন্তু এই কোনটা সাধারণ আংশিক ক্ষতি, কোনটা বিশেষ আংশিক ক্ষতি, এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি সুন্দর করে লেখা আছে। সামুদ্রিক বিপদের সময় জাহাজকে হালকা করার জন্য পণ্য অন্য জাহাজে তুলে দেওয়ার জন্য খরচকে কি বলা হয়? এই খরচকে তোমার ত্যাগ স্বীকার করা বলা হয়। কি বলা হয়? ত্যাগ স্বীকার করা। সরি, এটা তো গচ্চা হবে, এটা ত্যাগ স্বীকার না, ফেলে দেওয়া। দেখো, ফেলে দেওয়াকে তোমার কি বলা হয়? ত্যাগ স্বীকার বলা হয়। এবং তোমার এই যে অন্য জাহাজে যে তুলে দিল, এটা যে একটা খরচ, এটাকে অ্যাকচুয়ালি গচ্চা বলে। এটা ভুল আসছে উত্তর, এটা কি হবে? গচ্চা হবে। এবার আসো অগ্নিবীমা, আমাদের আজকে শেষ টপিক। এই অগ্নিবীমাতে আমরা কি পড়বো? অগ্নিবীমা কোন ধরনের চুক্তি? অবশ্যই এটা একটা ক্ষতিপূরণের চুক্তি, আমরা সবাই জানি। অগ্নিবীমা হলে যে ক্ষতিপূরণ হবে। কোন ধরনের বীমাতে নৈতিক ঝুঁকি বেশি? এইখানে নৈতিক ঝুঁকি বেশি অ্যাকচুয়ালি আমার অগ্নিবীমাতে। নৈতিক ঝুঁকি কোনটা বেশি? অগ্নিবীমাতে। অগ্নিবীমা চুক্তি কত বছরের জন্য করা হয়? সাধারণত অগ্নিবীমা 1 বছরের জন্য করা হয়। কয় বছর? 1 বছরের জন্য। আবার পরবর্তীতে 1 বছরের মধ্যে কিছু না হলে আবারও নিতে হয় বীমাটা। কত সালে সর্বপ্রথম অগ্নিবীমা প্রচলন হয়? কত সালে? 1609 সালে। কত সালে? 1609 সালে অগ্নিবীমা প্রচলন ঘটে। কোন দেশে সর্বপ্রথম অগ্নিবীমা প্রতিষ্ঠান চালু হয়? এবার কোন দেশে আসো? কোন দেশে? যুক্তরাজ্যে। কোথায়? যুক্তরাজ্যে। দেখবা যে সবকিছু মোটামুটি যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র এই দুটার এক জায়গায় হচ্ছে। সো দ্যাটস অল ফর টুডে। এরপর তোমরা জানাবে যে আজকে এই টপিকগুলো থেকে তোমাদের কি কভার হলো, তোমাদের অ্যাকচুয়ালি উপকার হয়েছে কিনা। উপকার হলে তাহলে একটা ধন্যবাদ দিতে ভুলবে না। এরপর হয়তো আমরা আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।